করছি বাংলা বলছে। অবশেষে 5 মাস 9 দিনের মাথায় আরজি কর কাণ্ডের রায় হলো। দোষী সাব্যস্ত হলো সেই সঞ্জয় রায়, যে সঞ্জয় রায়কে 12 ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তাকে দোষী সাব্যস্ত করা হলো, যেখানে তার বিরুদ্ধে যে সমস্ত ধারা রুজু আছে তার মধ্যে এমন ধারা রুজু রয়েছে যেখানে যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি, মৃত্যুদণ্ড তার সাজাও হতে পারে। সেই তথ্য প্রমাণ কলকাতা পুলিশের প্রথম 4 দিনের যে তদন্ত সেখানে উঠে এসেছিল। সিবিআই চার্জ ফ্রেম করে সেই তথ্য প্রমাণের উপর দিয়েই, এবং সেই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যার মধ্যে যেমন রয়েছে বায়োলজিক্যাল এভিডেন্স, রয়েছে ডিজিটাল এভিডেন্স, সেই সমস্ত কিছুর ওপর দাঁড়িয়ে আজ শিয়ালদা আদালত দোষী সাব্যস্ত করল সঞ্জয় রায়কে। সোমবার তার সাজা ঘোষণা। কোর্টরুমের মধ্যেই কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার বাবা মা, বিচারককে ধন্যবাদ জানালেন। কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা এখনও এই বিচারে সন্তুষ্ট নয়। তাদের অভিযোগ যে সঞ্জয় রায় একা নয়, অন্যদের এখনও আইনের আওতায় আনা হয়নি, তাই তারা আজকে আবার স্লোগান, আবার মিছিলের পথে হাঁটলেন। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। শিয়ালদা আদালতের 3 তলার 210 নম্বর কক্ষ। ঘড়িতে তখন ঠিক 2:15। এজলাসে বসলেন বিচারক অনির্বাণ দাস। আদালত চত্বরে তখন চাপ উত্তেজনা। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কি রায় দেবেন বিচারক? 162 দিনের মাথায় দাঁড়িয়ে গোটা দেশ তাকিয়েছিল শিয়ালদা কোর্টের দিকে। ঘড়িতে 2:27 রায় ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস। সালের 9 অগস্ট থেকে 18 জানুয়ারি টানা 5 মাসে জল গড়িয়েছে অনেক দূর। প্রথম থেকেই সিবিআই এর আতশকাচের তলায় ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। মাঝে ধর্ষণ খুন মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হলেও সিবিআই সময় মতো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে না পারায় জামিন পেয়ে যান তাঁরা। সেই থেকেই রায় ঘোষণার দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। শনিবার এই মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা কোর্ট। রায় ঘোষণার আগে অভিযুক্ত সঞ্জয় রায়কে বিচারক অনির্বাণ দাস বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি 9 অগস্ট ভোরের দিকে আরজি কর হাসপাতালে ঢুকেছিলেন, তারপর চিকিৎসককে আক্রমণ করেছেন, তার মুখ চেপে ধরেছেন, তাকে যৌন হেনস্থা করেছেন। ভারতীয় দণ্ডবিধির 64, 66 এবং 103-1 ধারায় আপনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আপনার অপরাধ প্রমাণিত। আপনাকে এই অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে। বিচারক আরও বলেন, আপনি যেভাবে আঘাত করেছিলেন, যার জন্য 25 বছরের কারাদণ্ড অথবা যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড হতে পারে। বিচারকের রায় শুনেই চিৎকার করে ওঠেন সঞ্জয় রায়। হাত জোর করে বলতে থাকেন, আমি গরিব, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি এই কাজ করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা, আমি যদি সত্যিই কিছু করতাম তাহলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে যেত। এদিন একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। বিএনএস 103-1 ধারায় খুন, বিএনএস 64 ধারায় ধর্ষণ, বিএনএস 61 এবং 62 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং গুরুতর অপরাধ, বিএনএস 238 এবং 239 ধারায় তথ্য প্রমাণ লোপাট। সমস্তটাই এভিডেন্সের উপর নির্ভর করে। আমরা ইলেকট্রনিক, সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। সাহেব উনি যেই রায়টা দিতে চলেছেন, যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন, সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে। তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেখানে সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি, সেইখানে তার উত্তর উনি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে। কোন কোন পয়েন্টের ভিত্তিতে রায় দিলেন বিচারক অনির্বাণ দাস? প্রথম পয়েন্ট, কে অভিযুক্ত, ওই দিন নির্যাতিতার অবস্থান, ডিউটি আওয়ার, 8ই অগস্ট 2024 থেকে 9 অগস্ট 2024 পর্যন্ত কোথায় ছিলেন, কে তাঁকে প্রথম দেখে, মৃত্যুর কারণ, মৃত্যুর সময়, ধর্ষণের প্রমাণ আছে কিনা, থাকলেও কি প্রমাণ আছে, একা না দলগত নির্যাতন, নির্মমভাবে অত্যাচার, অপরাধের স্থল, অভিযুক্তর মোবাইল টাওয়ার, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, এইচওডি, এমএসভিপি,
ডিপার্টমেন্ট হেডের ভূমিকায় যে প্রশ্ন আছে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। রায় শুনে চোখে জল নির্যাতিতার বাবার। এজলাসে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে চোখের জলে বিচারককে ধন্যবাদ জানান নির্যাতিতার বাবা। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের দ্বিতীয় সারিতে উঠতে পারি সেই ধরনের একটা জাজমেন্ট দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সংবাদ সেই জাজমেন্ট দেবেন। সঞ্জয় একাই দোষী নয়, ঘটনার পেছনে আরো অনেকের হাত রয়েছে। রায় ঘোষণার পর এমনটাই দাবি করল সঞ্জয়ের পরিবার। আর কি বলবো, কিছু বলার নেই। বিচার তোমরা করছো, যখন জজ বিচার করছেন দেখে বিচার করবেন। কেউ করতে পারে একা? বলো। সঞ্জয় 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 সঞ্জয়ের বিরুদ্ধে সব আছে, তো এই বিচার। সত্যি কি একাই দোষী সঞ্জয়, নাকি নেপথ্যে আরো কেউ বা কারা রয়েছে? সঞ্জয় ছাড়াও বাকি দোষীদের শাস্তির দাবিতে এখনো সরব জুনিয়র চিকিৎসকরা। সেই রিপোর্টে যেখানে মাল্টিপল ডিএনএ প্রেজেন্স বলছে, তাহলে বাকি ক্রিমিনালরা কোথায়? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এই তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এটা মনিটর করছে। তাহলে এই মনিটরে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে, তারা যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাহলে এই কেমন বিচার? তাহলে এই বিচার কখনোই মানা সম্ভব নয়। দোষ প্রমাণিত, এবার সাজা ঘোষণার পালা। আগামী সোমবার বেলা 12:30টায় এই মামলায় সাজা ঘোষণা করবেন বিচারক। যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড, নজর সেদিকেই। রিয়া মাঝি ও পীযূষকান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশানার চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে তরুণজ্যোতি তিওয়ারি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, বামেদের তরফ থেকে মোহাম্মদ শফিউল্লাহ, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, রয়েছেন চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস এবং রয়েছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। আমি প্রথমে অনির্বাণ গুহ ঠাকুরতাকে দিয়েই শুরু করি। অনির্বাণ, আজকে আমরা যে দেখলাম যে সমস্ত তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে এই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো এবং আগামী সোমবার তার সাজা ঘোষণা হওয়ার কথা, সেই তথ্য প্রমাণগুলো নিয়ে আর কোথাও কোনো সংশয়ের অবকাশ রয়েছে? এই বিচার নিয়ে কোনো সংশয়ের অবকাশ রয়েছে? মানে মৌপিয়া, সেদিক দিয়ে দেখতে গেলে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। দেখো, 3টে ধারাতে চার্জ গঠন করেছিল সিবিআই, যে 3টে ধারাতে বোঝা যায় যে এটা সোল অ্যাকিউজ করেছে। কোথাও 120B বা 34, মানে আগের আইনে আইপিসিতে বলছি আর কি, ক্রিমিনাল কনস্পিরেসি বা কনজয়েন্টলি এরা একসাথে করেছে, এরকম কোনো প্রতিবেদন চার্জের মধ্যে ছিল না সিবিআইয়ের তরফ থেকে। এবং আজকে সাজা ঘোষণার সময় দেখলাম মাননীয় বিচারক ওই 3টে ধারাতেই সাজা ঘোষণা করেছেন, যেখানে 120B সংযোজন কিন্তু নেই। অর্থাৎ সেখানে যে অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা অন্যান্য ব্যক্তিরাও আসতে পারে, সংযোজিত হতে পারে, তার কোনো উল্লেখ কিন্তু আমরা দেখতে পেলাম না। আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এই মামলাতেই 2জন অ্যারেস্ট হয়েছিলেন এর আগে, যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি বলে তারা জামিনে মুক্ত হয়েছিলেন। কিন্তু জামিন তো সব নয় মৌপিয়া, ট্রায়াল শেষ হয়ে গেছে। এখন এই 2জনকে নিয়ে কি রায়ের মধ্যে কি প্রতিফলন রয়েছে সেইটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা ক্রিমিনাল ট্রায়ালে, বৈশাদাও বসে আছে ওখানে, আমি শুনলাম, তো আমরা ক্রিমিনাল ট্রায়ালে দেখেছি যে একজন অভিযুক্ত হয় নির্দোষ, বেকসুর নির্দোষ হয়, অথবা সে দোষী সাব্যস্ত হয়, মাঝামাঝি কিছু হয় না। তো এই যে 2জন যারা জামিনে মুক্ত হলেন, তাদের কি অবস্থান আজকে, সেইটা কিন্তু এই রায়ে ক্লিয়ার হবে আশা করা যায়। তো রায়ের প্রতিলিপি পেলেই ওটা আমরা দেখতে পাবো। তো আমি এই দিকগুলোতে খুব উৎসুক, জানার জন্য আমি উৎসাহী, কারণ আমি একজন আইনের ছাত্র মনে করি নিজেকে, এবং সেখানে আমাদের শেখার তো কোনো শেষ নেই। তো এই জায়গাটা আমার কাছে জানতে খুব ইচ্ছে করছে যে ওই কেন 120B-তে চার্জ হলো না, অর্থাৎ বা দোষী সাব্যস্ত হলো না। কারণ প্রমাণ সংগ্রহ হয়েছে তাতে কি এটাই প্রমাণিত হয় যে এই ঘটনার পেছনে একজনই ছিলেন, আর কেউ ছিলেন না? আর 2 নম্বর হচ্ছে যে যদি যে 2জনকে অ্যারেস্ট করা হয়েছিল এই কেসে, তারা কোথায় গেলেন, তাদের অবস্থানটা কি থাকলো, সেই অবস্থানটার দিকে। আর আরেকটা কথা বারবার শুনছি বিভিন্ন জায়গাতে, আমি কিন্তু দেখিনি কোথাও ফার্দার ইনভেস্টিগেশন একটা কেস কমপ্লিট হওয়ার পরে হতে পারে। একটা কেস ট্রায়াল শেষ হয়ে যাওয়া মানে একটা কেসের সমাপ্তি ঘটা, সেই সমাপ্তির পরে কিন্তু আবার নতুন করে রিওপেন করা, ফার্দার ইনভেস্টিগেশন করে, এটা নেক্সট টু ইম্পসিবল। কারণ এই প্রাথমিক চার্জশিটের মধ্যে বা প্রাথমিক যে
ট্রায়াল হয়েছে তাতে এই হিন্ট বা এই প্রতিফলনই নেই যে অন্যান্যরাও যুক্ত ছিল এর সাথে, কারণ তাহলে 120B-তেও সঞ্জয় রায়কে সাজা ঘোষণা করা হতো। এখানে অনির্বাণ, আমার তোমার কাছে প্রশ্ন, একদম লেম্যান হিসেবে প্রশ্ন, যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, বিশেষ করে অভিজিৎ মণ্ডলকে এই খুন এবং ধর্ষণের মামলায় যে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে, এখন যেভাবে তুমি বললে ট্রায়াল শেষ মানে একটা কেসের সমাপ্তি, এবং আজকে আমরা কনভিকশন হয়ে যেতে দেখলাম, সোমবার আমরা কোয়ান্টাম অফ পানিশমেন্ট দেখব। তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্র যদি এখনো পর্যন্ত ওপেন থাকে তাহলে তো সঞ্জয় রায়ের জন্য সেটা বড় ডিফেন্স হবে, যে তথ্য প্রমাণ লোপাটই হয়ে গেল, তাহলে যে তথ্য প্রমাণের আধারে দাঁড়িয়ে সে দোষী সাব্যস্ত হলো বা তার একটা সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিভাবে সম্ভব? মানে খুব কন্ট্রাডিক্টরি দেখো কথাটা। তথ্য প্রমাণ কার লোপাট হয়েছে? এই সঞ্জয় রায় যে অপরাধ করেছেন, আজকে তো এটা প্রমাণিত যে সঞ্জয় রায় অপরাধ করেছেন, তাহলে নিশ্চয়ই তারই তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তাহলে আবার সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই ওনাকে সাজা ঘোষণা করা হলো। খুব কন্ট্রাডিক্টরি। ওই জন্য রায়ের প্রতিলিপিটা হাতে না পাওয়া পর্যন্ত খুব পরিষ্কার হচ্ছে না। তথ্য প্রমাণ যদি লোপাটি হয়ে যায় তাহলে সঞ্জয় রায়কে যে সাজা ঘোষণা করা হলো কোন তথ্য প্রমাণের ভিত্তিতে? আমি এখানে তরুণ জ্যোতি তিওয়ারির কাছে আসবো। তরুণ, আমরা তো সঞ্জয় কে দোষী সাব্যস্ত হতে দেখলাম, এবং যে তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে দেখলাম, এখনো পর্যন্ত যদি আমরা দেখি প্রত্যেকটা একদম পয়েন্ট টু পয়েন্ট, তাহলে আমরা দেখবো যে কলকাতা পুলিশ 4 দিন ধরে যে তদন্ত করেছিল, যে নমুনা কালেক্ট করেছিল এবং তাদের যে থিওরি ছিল, তারা যাকে অ্যারেস্ট করেছিল, গোটাটা কিন্তু সেই ট্র্যাকের ওপর দিয়ে গেল। 162 দিনেও সিবিআই এমন কিছু আর্থ শেকিং না এখানে আনতে পারলো না কোর্টের সামনে। মোপেদি এইটা নিয়ে আলোচনা করছি, এটাতে একটা কনটেক্সট জানা ভালো। তোমার এই স্টুডিওতে বসে যেদিনকে চার্জশিট সাবমিট হয়েছিল সেদিনকে আমরা চার্জশিট নিয়ে আলোচনা করেছিলাম। অনির্বাণদার সময় পাইনি কিনা আমি জানি না, যদি চার্জশিটটা দেখে নিত, লাস্ট বেশি পুরোটা পড়তে হবে না, পুরোটা পড়ার দরকার নেই, লাস্ট 2টো পেজ পড়লেই ফার্দার ইনভেস্টিগেশনের জায়গাটা, অন্য জায়গাগুলো পরিষ্কার উল্লেখ করা আছে। অনির্বাণদা বললেন আবার রিট্রায়াল হয় কিনা, রিইনভেস্টিগেশন হয় কিনা। অনির্বাণদা একজন দুর্দান্ত লয়ার, কোনো ডাউট নেই। আমি কতগুলো কেসের রেফারেন্স বলছি, মনে থাকবে ওনার প্রত্যেকটা ওয়েল নোন কেস। কোনটা থেকে শুরু করবো? আচ্ছা, বেস্ট বেকারি থেকে শুরু করি। 2002 সাল বড়োদরায় সেই ইনসিডেন্ট, বেস্ট বেকারি কেস, 21 জন অ্যাকুইটাল হলো। সুপ্রিম কোর্ট বললো রিট্রায়াল করার জন্য, 9 জন 2006 সালে তাদের কনভিকশন হলো। আচ্ছা, এই সিমিলার নেচারে আরও একটা কেসের কথা বলি, সিমলা রেপ অ্যান্ড মার্ডার কেস। সিমলা রেপ অ্যান্ড মার্ডার কেসে একজন ইনিশিয়ালি কনভিক্টেড হলো, তারপর ওটা আবার ইনভেস্টিগেশন চললো, ফার্দার ইনভেস্টিগেশন চলতে পাবলিক আউটরেজ হলো, এত কিছু হলো। সিমলা একটা খুব নোন কেস, সেখানে নিউ এভিডেন্স আসলো, ডিসক্রিপেন্সি দেখা গেল, সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশনের ট্রুথটা বেরোলো। তারপর আমি আরও এক্সাম্পল দিচ্ছি, এটা খুব বাজে এক্সাম্পল, ইটস এ ওয়ার্স্ট এক্সাম্পল, তাও দিতে হচ্ছে। আরুষি তলওয়ার কেস, আলটিমেটলি কিছু বেরোয়নি, কিন্তু আরুষি তলওয়ার কেসে কাকে কনভিক্ট করা হয়েছিল? প্রথমে বাবা মাকে বলা হয়েছিল, পরবর্তীকালে কী হয়েছিল আমরা জানি। প্রিয়দর্শিনী মাতোর কেস সেখানেও সেম। আচ্ছা, আরেকটা কেসের কথা বলি, বৈশ্বনাথদা ভারত ভ্রমণে বেরোতে পারেন, আমি একটু ভারত ভ্রমণ করি। হাসিমপুরা ম্যাসাকার, 42 জন মুসলিম মানুষকে মেরে দেওয়া হলো, সেখানে 16টা পুলিশ অফিসারের নামে প্রথমে অভিযোগ ছিল, তারা অ্যাকুইটাল পেয়ে গেছিলো। সাবসিকুয়েন্টলি আবার রিইনভেস্টিগেশনের ফলে 16 জন হলো, রিট্রায়াল হলো, 16 জন কিন্তু কনভিক্ট হলো। দেখো, এই কেসটায় না কতগুলো জিনিস আছে। ফার্স্টলি, যখন যে ডিএনএ রিপোর্ট নিয়ে কথা হচ্ছে, দেখো বোর্ডে একটা বোর্ড ফর্ম হয়েছিল, চার্জশিটেই উল্লেখ আছে, বোর্ডে 2টো কন্ট্রাডিক্টরি রিপোর্ট পাওয়া যাচ্ছে, কন্ট্রাডিক্টরি ওপিনিয়ন পাওয়া যাচ্ছে। ভ্যাজাইনাল সোয়াব থেকে মাল্টিপল ডিএনএ যেমন পাওয়া গেছে, সেটা নিয়ে অনেকে ডক্টরসদের মধ্যে ডিফারেন্ট ওপিনিয়ন আছে। একই সাথে সেমিনার রুম থেকে কিছু পাওয়া যায়নি, এটাও ফ্যাক্ট। কিছু পাওয়া যায় না মানে স্ট্রেঞ্জলি কিচ্ছু পাওয়া যায়নি। Isn't it strange? আবার যদি আমরা দেখি, আসছি একটু শেষ করে এক্স্যাক্টলি সেটাই ফাইনাল যখন এসেছে। এবার আমরা এই সোর্সেস, সিবিআই সোর্সেস বলে যে রিপোর্ট দেখেছি, সেগুলো কোনোটাই সিবিআই ফাইনালি কোর্টে বলেনি। মোবেদি সোর্স না, আমি বলছি, একটু বলতে দাও প্লিজ। অনেক, ইটস নট আ স্মল থিং। এটা কোনো পলিটিক্যাল, আমি জানি না কি ফিরদৌস শামীম ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। দেখো, 3টে সাইড আছে এই কেসটা, 3টে সাইড আছে। রেপ অ্যান্ড মার্ডার, লার্জার কনস্পিরেসি, আর একটা স্ক্যাম।
রেপ অ্যান্ড মার্ডার কেসটা সিবিআই লাস্ট দিন যেটা সুপ্রিম কোর্টে ছিল, সুপ্রিম কোর্ট বলেছে, সিবিআই বলেছে যে উই হ্যাভ ফাইল আওয়ার চার্জশিট ইন রেপ অ্যান্ড মার্ডার কেস, ইন লার্জার কনস্পিরেসি উই আর স্টিল ইনভেস্টিগেটিং। কারণ কিছু রিপোর্ট তখনও পর্যন্ত তারা ওয়েট করছিল। আমি আবার বলছি, দেখো লার্জার কনস্পিরেসি নিয়ে যখন কথা হয় তখন কতগুলো প্রশ্ন আসবে। আমি আবার বলছি, সেই 14 তারিখ রাতের ঘটনায় কলকাতা পুলিশ তদন্ত করছিল না, সেই ভাঙচুরের ঘটনা, সেই কারা লোক পাঠালো, ওই সময় হঠাৎ করে কলকাতা পুলিশের লোকগুলো মানে পুলিশগুলো হাওয়া হয়ে গেল, একটা প্লেগ্রাউন্ড দেওয়া হলো তাণ্ডব করার, কারা করলো প্রশ্নটা থেকে যাবে। ওই পার্টিকুলার সেমিনার রুমের পাশের রুম এটা ভাঙা হলো, কেন তড়িঘড়ি করে ভাঙা হলো? এবার সেখানে ডাক্তারদের আমি দোয়া তুলছি কথা বলছি না, তারা তো requisition নট হোলিয়ার দ্যান দাও, প্রশ্ন স্বাক্ষর সেখানেও ছিল। আছে। মোবাইল গতকালকে একটা এবং তুমি যখন 14ই অগস্টের ভ্যান্ডালিজমের কথা তুললে, 14ই অগস্টে যারা গ্রেফতার হয়েছিল, যাদের ওখানে সিসিটিভি জামিনও ফুটেজ পেয়ে দেখা গেছে গিয়েছিল, তারা জামিন পাওয়ার পর কারা মালা পরাতে গিয়েছিল? অনেকে জামিন পেয়ে গেছে, তারা মালা পরাতে গিয়েছিল? সবাই গেছিল, সেম ভাবে অতীন ঘোষের লোকও ছিল ওখানে, তার ছবিও আমরা দিয়েছিলাম। ওখানে একটা অদ্ভুত নেক্সাস, আমি সেদিকে এখন যাচ্ছি না। মুপিয়াদি কথা হচ্ছে, কালকে খারাপ লাগে, দেখো আমরা আলোচনা করছি, আমাদের একটা জায়গা আছে আলোচনা করার, আলটিমেট সাফারার কে? বাবা মা তো। কালকে বাবা মা বলেছে, একটা শোতে ছিলাম, ফিরদৌসা ছিল, যে আমি আমার মেয়েটাকে পড়াশোনা করিয়ে ভুল করেছি, না পড়াশোনা করলে যেত না। সেখানে একটা কথা বলেছে খুব ইম্পর্টেন্ট, তিনি বলেছেন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে ডক্টরসদের ইনভলভমেন্টের কথা। তিনি বলেছেন তার পাশের বাড়ির লোকজন যাদেরকে সাহায্য কথা নিয়ে গেল, তৃণমূলের কাউন্সিলর ছিল, তার মধ্যে একজন তৃণমূলের এমএলএ ছিল, তাদের কথা। যে ডাক্তারগুলো আজকে এত বড় বড় কথা বলছে, আমার প্রশ্ন তাদের কাছে থাকবে যাদের মেরুদণ্ড খুব সোজা, আমাদের মেরুদণ্ড খুব বাজে, আমরা বাজে লোক। আমার প্রশ্ন থাকবে তাদের কাছে, পিএম রিপোর্ট যখন হলো, পোস্টমর্টম যখন হলো, তারা যে সাইন করেছিল সেটা চেপে গেল কেন? আমি আসবো, এক সেকেন্ড, আমি সবার কাছে আসবো, আজকে সংক্ষেপে যাই। শুধু অনির্বাণ কিছু রেসপন্ড করতে চাইছিল, অনির্বাণের রেসপন্সটা নিয়ে আমি একটা জিনিস জাস্ট বলতে চাই, সেটা হচ্ছে যে তরুণজ্যোতি যা যা বললো অত্যন্ত সঠিক বললো, কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে যে এগুলো প্রত্যেকটাই কিন্তু রিট্রায়াল হয়েছে বা পরবর্তীকালে হয়েছে, কেস রিওপেন হয়েছে বাই দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট। কেউ না কেউ আপিলে গেছে, সেখানে হয়েছে, তাহলে সেই প্রাথমিক ট্রায়ালটা আবার নতুন করে শুরু হয়েছে। একেবারে অনির্বাণ, তোমায় ধন্যবাদ। আমি এখানে ফিরদৌস শামীমের কাছে আসবো। ফিরদৌস, যেদিন আমরা চার্জশিট নিয়ে বিস্তারিত আলোচনায় গিয়েছিলাম, সেদিন তুমি ছিলে, তরুণ ছিল, এবং তোমরা যেটা বলছিলে যে যদি ফার্দার যদি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়, যেটার কথা মেনশন করা হয়েছে চার্জশিটের একদম শেষে গিয়ে, সেক্ষেত্রে রিট্রায়ালের সম্ভাবনা। আজকে যেখানে কেসটা দাঁড়িয়ে রয়েছে, ট্রায়াল শেষ, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, এবং আগামী পরশুদিন তার কোয়ান্টাম অফ পানিশমেন্ট ঘোষণা। এখন কোথাও রিট্রায়ালের সম্ভাবনা দেখা যাচ্ছে আদৌ? একদম। দেখুন, আমি গতকালও বলেছি, আজও বলেছি, এবং প্রথম দিন থেকে বলে আসছি। দেখুন, আজকে সিবিআই চার্জশিটের উপর ভিত্তি করে চার্জ ফ্রেম হওয়ার পরে ট্রায়াল সম্পূর্ণ হয়ে আজকে দোষী ডিক্লেয়ার করা হলো, পরের দিন শাস্তি ঘোষণা হবে। কি কি আছে? ইতিমধ্যেই দুটো প্রসিডিংস কিন্তু পেন্ডিং। কোথায় কোথায়? কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন নির্যাতিতার পরিবার, আর দ্বিতীয়, নির্যাতিতার পরিবার যখন বুঝেছেন যে না, আপনাদের মনে থাকবে যেদিন রিট পিটিশন দাখিল করে সেদিন আপনার স্টুডিওতে আমি বলেছিলাম যে কলকাতা হাইকোর্টের ওই সিঙ্গেল বেঞ্চের দ্বারা সম্ভব নয়, যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে আছে, তাই ওই মামলাটি নেওয়া, কারণ হাতে জুডিশিয়াল ডেকোরাম বলে তো একটা বস্তু থাকে, ফলে সুপ্রিম কোর্ট যেহেতু এই মামলাটির মনিটর করছে সিবিআই তদন্তের, ফলে কলকাতা হাইকোর্ট খুব ন্যায্যতার সঙ্গে সেটা নিতে পারবেন না, তাই তারা ইন্টারলোকেটেড অ্যাপ্লিকেশন, পরে বুঝেছেন হয়তো ইন্টারলোকেটেড অ্যাপ্লিকেশন তারা করেছেন, এবং সেটিও বর্তমানে পেন্ডিং। আমি মনে করি সেই ইন্টারলোকেটেড অ্যাপ্লিকেশনটি ইমিডিয়েট শুনানি করানো উচিত। প্রথম, কেন করানো উচিত? তার কারণ হচ্ছে তারা যে প্রেয়ার ওই রিট পিটিশনে করেছেন, সেই প্রেয়ারটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যদি এই সম্পূর্ণ, অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়ার পরে যে শাস্তির বিধান হলো, সেই শাস্তিটি যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই রিট পিটিশনটি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ওটা ইনফ্র্যাকচারাস হয়ে যাবে। ফলে সেই জন্য ওই অ্যাপ্লিকেশনটি অতি দ্রুততার সঙ্গে শুনিয়ে একটি ডাইরেকশন নিয়ে আসা, যাতে কলকাতা হাইকোর্ট অন্ততপক্ষে এই রিট পিটিশন বা এই যে ধরুন যে তদন্তটি, বেশিরভাগ খুন ধর্ষণ মামলায় প্রথম সিবিআই হাতে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট, পরবর্তী সুপ্রিম কোর্ট এটা সুমোটো কগনিজেন্স নিয়ে সেটাকে তুলে নিয়েছিল। সুপ্রিম কোর্ট এটা করতে পারে দুটো সম্ভাবনা হাতে। এক, বলতে পারে যে না, ইন্ডিপেন্ডেন্টলি ওই রিট পিটিশনটি শুনুন, এটা নির্যাতিতার পরিবার দাখিল করেছেন, অথবা এই যে মামলাটি আবার কলকাতা হাইকোর্টে রিমান্ডেড ব্যাক করে দিতে পারেন। যেমন আপনাদের মনে থাকবে যে এই যে ধরুন সিবিআই তদন্ত হয়েছিল, এই যেমন ধরুন এসএসসি স্ক্যাম সহ বিভিন্ন তদন্তে রিমান্ডেড ব্যাক করেছিল মামলাগুলো একবার সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও। এবার আমি বলছি যে দেখুন, এখানে শুধুমাত্র শেষ নয়, এছাড়া ধরুন আগামী সোমবার ধরুন শাস্তি ঘোষণা হলো,
সেই শাস্তি খুব সম্ভবত, যদি আমি খুব ভুল না করি এবং খুব ভুল না বুঝে থাকি, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা বলেই পরিগণিত হবে এবং সর্বোচ্চ শাস্তি বিধান হওয়াটাই মনে হচ্ছে স্বাভাবিক পরিণতি। মৃত্যুদণ্ড। এবার সেই খুব স্বাভাবিকভাবে মৃত্যুদণ্ড হলে ডেট রেফারেন্স হবে, ফলে সেক্ষেত্রে উচ্চতর আদালতে, এবার উচ্চতর আদালতে ডেট রেফারেন্স দুভাবে হবে। একটা যেমন ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ ডেট রেফারেন্স হবে, অপরদিকে এই যে ধরুন যার বিরুদ্ধে এটা হবে সেও নিশ্চিতভাবে ক্রিমিনাল অ্যাপিল খুব স্বাভাবিকভাবে উচ্চতর আদালতে আসবে, সেই প্রসিডিংসটিও কিন্তু সমানভাবে চলতে পারে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনটে প্রসিডিংস আমি মনে করি, একটা হচ্ছে যদি সর্বোচ্চ সাজা হয় এই রেফারেন্স প্লাস রিট পিটিশন যেটা পেন্ডিং এবং সর্বোচ্চ ন্যায়ালয়ে যে ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন, আমি সেই জন্যই বলি, যদিও এটা বলা উচিত নয় তবুও আমি মানে ন্যায়ের স্বার্থেই বলতে বাধ্য হব যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু সিবিআই তার প্রথম চার্জশিটে লার্জার কনস্পিরেসির কথা বলেছিল, প্রথম চার্জশিটে এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা বলেছিল, তাই নির্যাতিতার পরিবারের উচিত ওই ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশনটি সর্বোচ্চ ন্যায়ালয়ে অতি দ্রুততার সঙ্গে শুনানি করে উপযুক্ত নির্দেশনামা নিয়ে আসে। বৈশ্যানর্দা, আজকে আমরা দেখলাম যে এই রায়ের পর এখনো পর্যন্ত বিভিন্ন মহল থেকে এক হচ্ছে, আমরা যেমন দেখতে পাচ্ছি, যেমন তরুণ জ্যোতি তিওয়ারিরা বা নির্যাতিতার পরিবার, তারা মনে করছেন যে এটা প্রথম সোপান, বিচারের প্রথম সোপান। আবার একাধিক মহল তারা এমন দাবিও করছে যে আসলে সঞ্জয় রায় তাকে বলির পাঁঠা করা হলো। দেখুন, আমি একটা শুরুতে যেটা বলতে চাই যে এই ঘটনাটা মানে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চিফ মিনিস্টার নিজে রাস্তায় নেবে এটার ফাঁসির দাবিতে মিছিলও করেছিলেন। এখন তিনি নির্যাতিতার বাড়িতেও গেছিলেন এবং বলেছিলেন যে এটা রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালে এটা একটা ভালো হবে, আমরা যদি না পারি তখন আপনারা 5 দিন না 4 দিন সময় চেয়েছিলেন, তারপরে আপনারা সিবিআইয়ের কাছে যাবেন। তো তারপরে ওনারা হাইকোর্টে গেছিলেন, হাইকোর্ট থেকেই ওনারা সিবিআই চেয়েছিলেন এবং হাইকোর্টে সিবিআইকে তদন্তভার দিয়েছিল। 162 দিন গেছে, কলকাতা পুলিশ একজনকেই অ্যারেস্ট করেছিল, সেই একজনকেই সিবিআই অ্যারেস্ট করে 162 দিন পর্যন্ত, তার মধ্যে চার্জশিট হলো, তার মধ্যে ট্রায়াল হলো, তাতেই বিচার হলো, বিচার করে কনভিক্টেড ঘোষণা করা হলো। আমার কথা হলে তারপরে এটা সুপ্রিম কোর্টেও মনিটরড হয়েছে, হাইকোর্টের অর্ডারে সিবিআই হয়েছে। তো সিবিআইয়ের অর্ডার, সিবিআইয়ের ইনভেস্টিগেশনে ওরা যদি ডিসস্যাটিসফাইড হয়, সুপ্রিম কোর্টের সুপারভিশনেও যদি আমরা মনে করি যে বা কেউ মনে করেন যে এটা ঠিক হচ্ছে না, তো সমস্তটা মিলিয়ে যখন এটা হলো তখন ট্রায়াল কমপ্লিট হয়ে গেল এবং এটা অনির্বাণ বলেছে একটু আগে যে 120B ক্রিমিনাল কনস্পিরেসি সেকশনটাই যেটা আমাদের ছিল আগে এতে আইপিসিতে, সেটা কিন্তু এখানে নেই। এবার উনি নানান ধরনের এখন রাজনৈতিক প্রচার অনেক কিছু হতে পারে, কিন্তু কলকাতা পুলিশ যতটা তদন্তে যাকে অ্যাপ্রিহেন্ড করেছিল তারপর থেকে ইনভেস্টিগেশনে আর কেউ অ্যারেস্ট হয়েছে বা তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তার বিরুদ্ধে ট্রায়াল হয়েছে, কিন্তু এখনো প্রমাণ হয়নি। অন্য দুজন অ্যারেস্ট হয়েছিল, তারা কিন্তু 90 ডেজের স্ট্যাটিউটের মধ্যে কিন্তু সিবিআই তদন্ত করে কোনো চার্জ দিতে পারেনি। সুতরাং আমি এইটা মনে করি যে আমরাও সবসময় চাই যে নির্যাতিতা তারা বিচার পাক এবং বিচার পেয়েছে, বা আজকে ওনারা বলছেন যে আমরা মানে একজনের কনভিকশন হলেও আমরা খুশি, পরবর্তীকালে আমরা পরবর্তী লিগ্যাল ব্যাটল করব। তো আমরা এইটুকু বলতে পারি যে রাজ্য পুলিশ কিন্তু আপনি জয়নগরের কুলতুলিতে বলুন 62 দিনের মধ্যে করলো, কালকেও হুগলিতে আমি দেখলাম কালকেও 54 দিনে হয়েছে। ফারাক্কার একটা কেস রাজ্য পুলিশ সে করলো কলকাতা 59 দিনে। তাহলে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ যে এত তদন্ত করে এত তাড়াতাড়ি চার্জশিট করে এত তাড়াতাড়ি কেসটা কমপ্লিট করছে, সেখানে যাদেরকে নিয়ে এত গ্লোরিফাই করা হয়েছে, যাদেরকে তদন্ত চেয়েছেন, এখন তাহলে কারোর উপরে যদি না ভরসা থাকে, এই আন্দোলন যারা করছেন তারা একটা বলছেন না এইটাও ঠিক না। আমি এই জায়গাতে আসবো বৈশানর্দা, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে যাব। চন্দন দা, দেখো, একটা কথা একেবারে শুরুতে বলে নিই যে আজকে যে রায়, সেই রায় একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, সেটা হলো সাধারণ মানুষ
একটা সেন্সেশনালি ভাবনা শুরু করেছেন যে আদৌ বিচার বা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা যায় কিনা। মানে প্রধান প্রশ্নটা তোমার এই আলোচনার কিন্তু সেটাই যে আজকে যে আঙ্কিকে দেখো বিচার ব্যবস্থা সাবজেক্টেড টু ট্রাস্ট, এখানে তো কোনো অস্বীকার করে লাভ নেই। আবার এই এই যে সাবজেক্টটা ট্রাস্টের সাথে বা বিশ্বাসের সাথে, এটা তো আইনানু। সুতরাং বিচারক ঠিক যেভাবে পরিচালনা করবেন সেটা খুব স্বাভাবিক, এবং বিচারকের এক্ষেত্রে আর কিছু করার নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে সাপোর্ট সিস্টেম। এই এভিডেন্সিয়াল সাপোর্ট সিস্টেমে বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন সময় পেয়েছি। যেমন প্রথম 4 দিন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তৎপরতা, ঠিক তার পরবর্তী সময় সিবিআইকে দেওয়ার পরে ভেবেছিলাম উদ্ঘাটনের একটা জায়গা আসবে। সিবিআই কিন্তু প্লেইং টু দি গ্যালারি বহু স্টেটমেন্ট দিয়েছেন, এবং কখনো কখনো মনে করেছেন এটা ট্যাম্পার্ড হয়েছে। আচ্ছা, ট্যাম্পার্ড হলেও তো একটা অল্টারনেটিভ কেসেস থাকবে। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু ক্ল্যারিফাইড হয়নি। সুতরাং আলটিমেটলি প্রতিটা মানুষই বলছেন যে এখানে বোধহয় খুব স্বাভাবিক অর্থে একটা পাওয়ার ইম্প্রোভাইজেশন কাজ করেছে, এবং সেটা চন্দনদা প্রশ্নটা তো এখানেই যে তদন্ত তো একটা ভীষণ টেকনিক্যাল প্রসেস, এবং অনেকেই, আমি এখানে মেনশন করতে চাইবো যে অনেকেই ধনঞ্জয় কাণ্ডের সঙ্গে এটা রেফারেন্স টানছেন। কেউ কেউ এতটাই দরদি হয়ে পড়ছেন সঞ্জয় রায়ের প্রতি যে বলছেন সঞ্জয় রায় নাকি একেবারে ধোয়া তুলসী পাতা, তাকে বলির পাঁঠা করা হচ্ছে। আমার এখানেই প্রশ্ন যে ধনঞ্জয় কাণ্ড নিয়ে যদি বা প্রশ্নের অবকাশ থাকে, আমাদের মনে রাখতে হবে যে এর মধ্যে 3টে দশক পার হয়ে গেছে। প্রযুক্তির দিক থেকে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এখন যেভাবে বায়োলজিক্যাল এভিডেন্স, যেভাবে আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট, যে ইলেকট্রনিক এভিডেন্স, সেগুলো এসেছে, সেটা 3 দশক বা 2.5 দশক আগে সেটা ছিল না। যে এখন যে এভিডেন্স গুলো পাওয়া যাচ্ছে সেগুলো অকাট্য। শুধু তাই নয়, আমরা সিবিআই এর চার্জশিটে দেখছি যে এগুলো কোথা কোথা থেকে এগুলোকে ভেরিফাই করে আনা হয়েছে। এক্স্যাক্টলি মৌপিয়া, একটা কথা পরিষ্কার যে আমরা কেউ কখনো, বা আমরা যারা এই ঘটনার সাক্ষী সরাসরি যারা দেখছি বিভিন্ন সময়, আমার মনে হয় কেউই বিশ্বাস করে না যে এখানে ধোয়া তুলসী পাতা বলে কেউ আছে, অন্তত যাকে আজকে কনভিক্ট করা হয়েছে। কেউ বিশ্বাস করে না। আলবার্টের কাছে আসবো, মোহাম্মদ শফিউল্লাহ। আলবার্ট, যে একটা বৃহত্তর ক্ষেত্রে মানুষ মনে সম্ভবত কোনো চক্রান্ত কাজ করছে, কারণ এখনো পর্যন্ত বেশ কিছু এভিডেন্স মানুষ মনে করে যে এটা বলে প্রশ্নটা আসছে সিবিআই কে। দেখো মৌপিয়াদি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আলবার্ট, শোনা যাচ্ছে, বলো প্লিজ। একটা কথা বলতে হয় যে বহু প্রশ্নের অমীমাংসা রেখেই আজকে যে শিয়ালদা কোর্টে আরজি করে যে ঘটনা, সেই ঘটনার রায় ঘোষণা হয়েছে, এবং বিএনএস এর নির্দিষ্ট 3টে ধারা, সেই 3টে ধারাতেই রায় ঘোষণা হয়েছে, এবং নিশ্চিতভাবে বায়োলজিক্যাল এবং ডিজিটাল যে এভিডেন্স সঞ্জয় রায়ের বিপক্ষে ছিল সেইগুলো থেকেই এই রায় ঘোষণা হয়েছে। কিন্তু যে প্রশ্নটা আসছে সাধারণ নাগরিক, জনসমাজ থেকে শুরু করে, যে অমীমাংসিত কেন কিছু প্রশ্ন, কারণ 150 গ্রাম বীর্য, কারণ পেলভিক বোন ভাঙা ছিল। আমাকে বলতে দাও, কারণ আমি তো জমে আছি। এই বিষয়টা হচ্ছে অমীমাংসাটা এই জায়গাতে যে সঞ্জয় রায় তো একজন সিভিক ভলেন্টিয়ার্স, ওই হাসপাতালের তো কোনো স্টাফ ছিল না যে সঞ্জয় রায় যে অবাধে একটা হাসপাতালে প্রবেশ করতে পারে, যে কোনো সময় প্রবেশ করতে পারে। উল্টো দিকে দাঁড়িয়ে থেকে যে লার্জার কনস্পিরেসির বিষয়গুলো এসছে, তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই ক্রিমিনাল যে ঘটনায়, এই ঘটনাতে কারা কারা সহযোগিতা করেছিল, এই বৃহত্তর প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই আগামী দিনে যদি সামনের দিকে আসে, তাহলে সেই সূত্রগুলো নিশ্চিতভাবেই মীমাংসিত হবে। একটা বিষয় বলতে হয়, একটা বিষয় খুব স্পষ্টভাবেই বলতে হয় যে রাষ্ট্র বা সিস্টেম ততক্ষণ পর্যন্তই বা তত দূর পর্যন্তই ন্যায় বিচার দিতে পারে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র বা সিস্টেম তার তার কোন সিস্টেমের সমস্যা বা প্রশ্ন না। আমি আলবার্ট, আমার এখানে প্রশ্ন, রাষ্ট্র খুব স্বাভাবিক, রাষ্ট্রের ভূমিকা নিয়ে 100টা প্রশ্ন থাকতে পারে। এক সেকেন্ড, রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, রাষ্ট্র অত্যন্ত খারাপ একটা বিষয় আমি ধরে নিলাম। আমার বক্তব্য হচ্ছে, যারা এই আন্দোলনের অন্যতম মুখ, যারা এই আন্দোলনকে চালিত করলেন, যারা বিপ্লবী, আমাকে সহজভাবে বলো তো যে একজন নয় একাধিক জুনিয়র ডাক্তার তারা ময়না তদন্তে স্যাটিসফাইড bole স্বাক্ষর করছেন, তারপর তারা বেমালুম সেটা চেপে যাচ্ছেন, তারা ওই জায়গাটা ভাঙার জন্য তারা রিকুইজিশন দিচ্ছেন, তারা চেপে যাচ্ছেন। এই লুকোছাপাটা কেন?
মপিয়াদি, প্রথম কথা হচ্ছে যে তুমি যাদেরকে আন্দোলনের মুখ বলে মনে করছো তারা একমাত্র আন্দোলনের মুখ নয়। পশ্চিমবঙ্গের 9 কোটি বাঙালির একটা বড় অংশ ন্যায় বিচার চেয়েছিল, অবশ্যই এবং এই ন্যায় অবশ্যই বিচার 14ই আগস্ট তারা পথে নেমেছিলেন। এবং এই জুনিয়র ডাক্তারদের কিছু বিষয়গুলো নিয়ে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো আলাপ আলোচনা তদন্ত হতে পারে, কিন্তু তার মানে বিষয়টা তো এই নয় যে ন্যায় বিচারের জায়গা থেকে দাঁড়িয়ে থেকে একটা অংশকে দোষী সাব্যস্ত করে একটা অংশকে পার করে দেওয়া। কারণ হচ্ছে ব্যাপারটা কি, যে তথ্য প্রমাণের এভিডেন্সের বিষয়গুলো এসছে, লার্জার কনস্পিরেসির বিষয়গুলো এসছে, সঞ্জয় রায় কিভাবে অবাধে হাসপাতালে ঢুকেছে, আবার আমরা তো দেখছি যে যে ধারাগুলোতে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হচ্ছে তার মধ্যে ক্রিমিনাল কনস্পিরেসি ধারা নেই, অর্থাৎ একাধিক মানুষ অপরাধমূলক ষড়যন্ত্র করেছে এমন ধারা নেই। 66 ধর্ষণের সময় আঘাত এবং 103/1 হচ্ছে খুন আছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়ের সোমবারে শাস্তি ঘোষণা হবে, তার জন্য নিশ্চিতভাবে স্বাগত। কিন্তু এই যে লার্জার এই কনস্পিরেসির মধ্যে থেকে আর কারা কারা যুক্ত সেগুলো, এই প্রশ্নগুলো মীমাংসা হওয়া খুব জরুরি। এই মীমাংসাগুলো হওয়া খুব জরুরি। অরিত্র, আমরা জানি যে ট্রায়ালটা ইন ক্যামেরা ট্রায়াল হয়েছিল, যদিও আজকে সেটা প্রকাশ্যেই আজকে রায় ঘোষণা হলো, ভার্ডিক্ট সেটা ঘোষণা করলেন বিচারক। আমার এখানেই প্রশ্ন যে এখনো আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তাররা তারা বলছেন তারা খুশি তো ননই, এর নেপথ্যে আরও অনেকে রয়েছে ইত্যাদিতে। তুমি যেহেতু একদম মাইনিউটলি ফলো করেছো এই ট্রায়ালটা, তোমার কি মনে হয়? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে অনুমানের ভিত্তিতে বিচার ব্যবস্থা চলে না। জুনিয়র ডাক্তারদের যদি মনে হয়ে থাকে যে তাদের কাছে কোনো রকম প্রমাণ রয়েছে, ইঙ্গিত রয়েছে, এবং এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো না সেটা হচ্ছে যে একটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি, সেটা হচ্ছে একটা পার্ট, আরও একটা পার্ট কিন্তু আছে। যদি আমি ধরে নিই যে একটা রেপ যদি হয়, অ্যাবেটমেন্ট টু রেপ, সেটাও কিন্তু একটা ক্রাইম, কিন্তু সেইটা কিন্তু এখনো পর্যন্ত সিবিআই বলেনি যে কেউ তাকে উস্কানি দিয়েছিল কিনা বা প্ররোচনা দিয়েছিল কিনা। দ্বিতীয় কথাটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট যদি হয়েই থাকে তাহলে কনভিকশন কোনোদিন হতো না। তার কারণ ক্রিমিনাল ট্রায়ালের নিয়মই হচ্ছে যে চেন অফ এভিডেন্স যা থাকবে, মানে সেটা ডিরেক্ট এভিডেন্স হোক অথবা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হোক, সেই প্রত্যেকটা যতক্ষণ না পর্যন্ত একই সূত্রে গাঁথা হবে, একটা চেন অফ কমিউনিকেশন, চেন অফ এভিডেন্সের কথা আজকে বিচারক বলেছেন। হ্যাঁ, এবং সেই চেনটা যদি সেখানে কোনো একটাও ব্রেক হয় সেটাই কিন্তু একটা ক্রিমিনালের বিরাট বড় ডিফেন্সের জায়গা, এবং সেখান থেকেই কিন্তু তিনি ছাড়া পেতে পারেন, কিন্তু সেটা হয়নি। তার মানেটা হচ্ছে যতটুকু যা এভিডেন্স পাওয়া গেছে সেটা মানে ফরেনসিক ন্যানোটেকনোলজি ব্যবহার করে বলুন, গায়ে কামড়ের দাগ থেকে, স্যালাইভা স্যাম্পলিং থেকে, অন্যান্য যা আরও ডিএনএ প্রোফাইলিং করে যা পাওয়া গেছে সেগুলো অবশ্যই এই ব্যক্তির বিপক্ষে আছে, এবং সেইটার জন্যই আজকে এই রায় এসছে বা আগামী দিন যা সাজা হওয়ার সেটা হবে। কিন্তু এর থেকে যেটা গন্ডগোল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বারবার প্রমাণ লোপাট বলে এইটা যে আমরা একটা থিওরি তৈরি করছি, এই প্রমাণ যে লোপাট হয়েছে সকলেই বলছে প্রমাণ লোপাট হয়েছে, কিন্তু কেউ তার কোনো তথ্য বা যুক্তি উপস্থাপনা করতে পারছে না। এবার যতক্ষণ না পর্যন্ত, দেখুন আমাদের এখানে কিন্তু একটা নিয়ম আছে যে যদি কেউ মনে করে সে ক্রিমিনাল ট্রায়ালের মধ্যেও ইন্টারভেনিং অ্যাপ্লিকেশন ফাইল করে সে পাবলিক প্রসিকিউটরকে বা যে প্রসিকিউশনের আইনজীবী আছে তাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, তাহলে জুনিয়র ডাক্তার। শুধু তাই নয়, আমরা তো দেখেছি যে রীতিমতো জুনিয়র ডাক্তাররা ইন্দিরা জয়সিং এর মতো যথেষ্ট ফিজ হাই ফিজ তাকে রীতিমতো পয়সা দিয়ে তাকে তারা নিয়োগ করেছিলেন। সেই ইন্দিরা জয়সিং কি বা তারা সেই সমস্ত প্রমাণের কথা বলছেন না, কারণ ইনফরমেশনের কথা বলছেন না। সুপ্রিম কোর্ট অবধিও যেতে হবে না, ট্রায়াল কোর্টেও চাইলে তারা কিন্তু যেতে পারতেন, সেই প্রভিশন আইনে রয়েছে, কিন্তু তারা ইন্টারভেন করেননি। এখন এটা একটা রাজনৈতিক পারসেপশন তৈরি করে যদি বিচার করা হয় সেটা মুশকিল হবে। আর দ্বিতীয় যেটা কনক্লুসিভ পয়েন্ট সেটা হচ্ছে, দেখুন এখনো পর্যন্ত জজ সাহেব কিন্তু বলেননি যে কেসটা হ্যাজ বিন ডিসপোজড অফ। এটা কিন্তু একজন প্রাইমারি অ্যাকিউজডের একটা অংশ, পার্ট অফ দ্য জাস্টিস, সেটা ডেলিভার করা হচ্ছে। এরপরেও যদি আমরা জানি না সন্দীপ ঘোষ বা এদের যে অ্যারেস্ট করা হয়েছিল সেটা ভুল অ্যারেস্ট হয়েছিল কিনা বা সত্যি তার এগেনস্টে প্রমাণ আসবে কিনা, যতক্ষণ না পর্যন্ত কেসটা ডিসপোজড হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই সেখানে রকমারি প্রশ্ন আসতে পারে, আবার একটা চার্জশিট আসতে পারে, অন্যরকম ইনভেস্টিগেশন হতে পারে, অন্য কোনো কেসের সাথে এটা মার্চ করে দেখা হতে পারে, করাপশনের মামলাটার সাথে ট্যাগ হয়ে যেতে পারে, রকমারি সম্ভাবনা রয়েছে। কিন্তু সঞ্জয় রায় একেবারে যে ধোয়া তুলসী পাতা ইত্যাদি করে ওকে যে ডিফেন্স করার চেষ্টাটা হচ্ছে, এইটা সম্পূর্ণ ভুল হচ্ছে। এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডক্ট্রিন, যেটার কথা রাইটলি ফিরদৌস দা বললেন, সেটা এখানে আরও একটা যেটা বারবার ওকে বলে দেওয়া হচ্ছে যে এই যে পারভার্ট, নার্কোটিক্স, এই সমস্ত বলে দেওয়া হচ্ছে,
এইটা যদি সুপ্রিম কোর্ট বা হায়ার কোর্টে গিয়ে এটা প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডক্ট্রিন অ্যাপ্লিকেশন হবে না, অ্যাপ্লাই হবে না। তার কারণ হচ্ছে মিটিগেটিং এবং অ্যাগ্রিভেটিং সার্কামস্টেন্সে সেটা কিন্তু সঞ্জয়ের পক্ষে চলে যাবে, তখন ফাঁসিটা মুকুব হয়ে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। তো সেই কারণে যার প্রমাণ রয়েছে, আবারও বলছি, প্রমাণ প্লান্ট করা হয়েছে, সঞ্জয় কিছু ছিল না, জানতো না, হঠাৎ করে কচি খোকা তাকে ধরিয়ে এনে বসিয়ে দেওয়া হয়েছে, এটা মোটেই হয়নি। সমস্ত রকম ফরেনসিক সায়েন্স এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এখানে টেস্ট হয়েছে, স্টেটের হাসপাতালে হয়েছে, দিল্লির হাসপাতালে হয়েছে, এবং আরও এক্সটার্নাল প্রচুর কনসালটেন্টদেরকে দিয়ে ভেরিফাই করানোর পরে এসেছে। ফলে হঠাৎ করে কারোর মনে হলো যে এই লোকটাকে ধরে আনি, একে ভালো লাগছে, একে ফাঁসি দিয়ে দিই, এইভাবে কোনো কিছু হয় না। তবু কেসটা ওপেন রয়েছে, দেখা যাক আগামী আমার এখানে একটু আমি দেখাবো যে আমরা তো দেখেছি এই ঘটনার পর কলকাতা পুলিশকে কাঠগড়ায় তোলা শুধু নয়, কলকাতা পুলিশকে রীতিমতো প্রতীকী শিরদাঁড়া দিয়ে আসা হয়েছিল। কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক, তাদের নামে অত্যন্ত আপত্তিকর স্লোগান দেওয়া হয়। কলকাতার পুলিশ কমিশনার তাকে অপসারিত হতে হয়। আজকে যদি এই ঘটনার 5 মাস 9 দিন পর যেদিন রায় ঘোষণা হলো, সেদিন যদি আমরা দেখি যে কলকাতা পুলিশের, তো ডেফিনেটলি কলকাতা পুলিশের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন আছে যে কেন অভিজ্ঞকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দেখানো হয়েছিল। কিন্তু যদি আমরা তদন্তের পার্টে দেখি, তদন্তের পার্টে কলকাতা পুলিশ আর সিবিআই এর তদন্তে কোথাও ফারাক আছে কি, নাকি আসলে কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবেই চলছিল, যার আধারে দাঁড়িয়েই সঞ্জয় রায় আজকে দোষী সাব্যস্ত হলো। দেখুন, নৃশংস হত্যাকাণ্ড, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, অবস্থান, আন্দোলন, অনশন, 5 মাস 9 দিন। শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি। আরজিকর ধর্ষণ খুনের একদিনের মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এরপরই পুলিশে পরের পর অনাস্থা, তদন্তভার চলে যায় সিবিআই এর হাতে। আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে, এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর যদিও নতুন কোনো গ্রেপ্তারি হয়নি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভরসা করতে হয় সেই কলকাতা পুলিশের তদন্তের ওপরেই। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে একা সঞ্জয়কেই অপরাধী বলে চিহ্নিত করে, যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পর সিবিআই তদন্তেও অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। সিবিআই তদন্তে ভরসা রাখতে না পেরে নতুন তদন্ত দাবি করে নির্যাতিতার পরিবার। আদালতে সিবিআই এর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তোলা হয়। সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোই বুঝে গেছি। আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা তো কোনো কিছুই জানি না, আমরা তো কিছুই জানতে পারি না পরিস্থিতি কি ব্যাপার। এবং ওরা বলেছিল, সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো, কিন্তু আমাদের তাও জানানি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। বিচার ব্যবস্থার উপরেই ধোঁয়াশার মধ্যে আছি। কিন্তু কোন কোন তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সঞ্জয়কে অপরাধী বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? 1. ঘটনার রাতে ইমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় সিসিটিভিতে দেখা গিয়েছে সঞ্জয়কে। 2. মোবাইল টাওয়ার লোকেশন অনুযায়ী ঘটনার সময় সঞ্জয় আরজি করেই ছিলেন। 3. নির্যাতিতার শরীরে সঞ্জয়ের ডিএনএ। 4. সঞ্জয়ের জিন্স ও জুতোয় নির্যাতিতার রক্ত। 5. অপরাধস্থলে উদ্ধার হওয়া চুল সঞ্জয়ের। 6. অপরাধস্থলে উদ্ধার সঞ্জয়ের ব্লুটুথ হেডফোন। 7. আরজি করে ধর্ষণ খুনের সময় থেকে সঞ্জয়ের শরীরের টাটকা ক্ষত। 8. সঞ্জয়ের শরীরে ধস্তাধস্তিতে আঘাতের চিহ্ন। 9. নির্যাতিতার পোশাক বলপূর্বক ছেঁড়ার প্রমাণ ইত্যাদি নানা তথ্য প্রমাণ থেকে কলকাতা পুলিশ ও সিবিআই দুই তদন্তেই সঞ্জয়কে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। এখানেই উঠছে প্রশ্ন, যদি কলকাতা পুলিশের তদন্তেই শিলমোহর দিতে হয়, তবে সিবিআইকে দিয়ে পৃথক তদন্তে কোন বাড়তি সুবিধা? কেন পুলিশের গ্রেপ্তারের বাইরে আর কাউকে গ্রেপ্তার করা গেল না? এত অভিযোগ সত্ত্বেও কেন কলকাতা পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের কোনো প্রমাণ জোগাড় করতে পারল না সিবিআই? সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদেরই বা গ্রেপ্তার করা হলো কেন?
কেন গ্রেপ্তারের পরেও সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারল না সিবিআই? এই যে চার্জশিট, এই চার্জশিটে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে চার্জ গঠন হয়েছে, যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, যাতে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্স, বায়োলজিক্যাল এভিডেন্স, সেগুলো বেশিরভাগ কলকাতা পুলিশেরই কালেক্ট করা। আপনার কলকাতা পুলিশকে বাহবা দিতে হলে দিন, তাতে অসুবিধা নেই, কিন্তু কলকাতা পুলিশ হচ্ছে বাকি যে প্রশ্নগুলোর জবাব দিন, তাহলেই তো হবে। যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, যেটা সিবিআইও বলেছে সুপ্রিম কোর্টে, তার যে প্রমাণ হচ্ছে কলকাতা পুলিশ উত্তর দিক। আপনি কি মনে করেন না যে 162 দিনে তথ্য প্রমাণ লোপাটের কোন তথ্য প্রমাণ লোপাটের তথ্য প্রমাণ কেন সিবিআই হাজির করতে পারলো না? আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় কলকাতা পুলিশেরই গ্রেপ্তার। কলকাতা পুলিশের তদন্তের ওপর দাঁড়িয়েই সিবিআই চার্জশিট। পুলিশের গ্রেপ্তারি থেকে সঞ্জয়ের দোষী সাব্যস্ত হওয়ার মাঝের সময়টা কি তাহলে স্রেফ সময়ের অপচয়? কলকাতা টিভি। আমার এখানে তরুণের কাছে প্রশ্ন। তরুণ, আমরা দেখলাম যে যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে, সেই সময় মুখবন্ধ খামে একের পর এক যে সমস্ত স্টেটাস রিপোর্ট জমা পড়লো, প্রধান বিচারপতি বললেন যে এর একটাও যেন মানে বাইরে, একটা লাইনও যাতে বাইরে না যায়, সেগুলো নাকি রীতিমতো স্তম্ভিত করে দেওয়ার মতো ইত্যাদি। আমরা দেখলাম যে সিবিআই সোর্স মারফত এত ইনফরমেশন বাইরে এলো, কিন্তু সিবিআই সেগুলো কোনো তাদের চার্জশিটে, এমনকি কোর্টে সেগুলো বললো না। মোপেদি, দুটো পয়েন্টে আমি বলছি এখানে। দেখো, কলকাতা পুলিশ এই ক্ষেত্রে অনেক ভালো হতে পারতো, তারা কেন ভালো হয়নি তার উত্তর কোনো একদিন কলকাতা পুলিশের কোনো অফিসার যদি বায়োগ্রাফি লেখে, সত্যি লেখে, তার উত্তরটা পাওয়া যাবে। জাস্টিস পারদিওয়ালা সেই ভার্সনটা আমাদের এখনও মনে আছে। আই হ্যাভ নট সিন সাচ ইনভেস্টিগেশন ইন মাই 30 years অফ মাই ক্যারিয়ার। এটা বস্ট অফ ইনভেস্টিগেশন ছিল। রোল অফ পুলিশ প্রশ্নের ওপরে নয়। ওই ডিসি সেন্ট্রাল অভিক দেখে, তুমিও বললে অভিক দেখে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কেন দেখেছিল, তার উত্তর তুমি কোনো সময় একান্তে জিজ্ঞেস করেনি, উনি হয়তো দেবেন। যে রিপোর্টগুলো ফাইল হয়েছে সেই রিপোর্টগুলো আমরা দেখিনি, যেটুকু শুনেছি জজ সাহেবগুলো বলেছে সেগুলো দেখলাম। একটা রিপোর্ট দেখেছিলাম। কোন রিপোর্ট বলতো? যে রিপোর্টটা প্রথম দিন যখন মামলা করলাম, আমিও তো একজন মামলাকারী ছিলাম এই মামলায়, তখন তারা রিপোর্ট আমাদের মানে কলকাতা পুলিশ সার্ভ করেছিল। সেই রিপোর্টে আমি কী দেখেছিলাম জানো? আমার কাছে আছে, তোমার এখনই দেখাতে পারি আমি। রিপোর্টে দেখেছিলাম সেকেন্ড প্যারাগ্রাফে লেখা, অ্যারাউন্ড 9:30 we got one information, 9:30 to 10:30, sorry 10:30, we got information that a lady is lying in unconscious stage. কে ইনফরমেশন দিল? টালা থানাকে, ওখানকার আরজিকর আউটপোস্টের পুলিশ। তুমি একটা ভেরি সিম্পল বলো, দেখো আমি লেম্যান, আমার বডি দেখে আমি নাও বুঝতে পারি যে জীবিত মৃত, ডাক্তারবাবুরা বুঝবেন। ফার্স্ট কিন্তু টেকনিক্যালি আমার এখানে প্রশ্ন রয়েছে, আমার কাছে এই আসছি এটা পুলিশের রিপোর্ট, যতক্ষণ না ডেথ সার্টিফিকেট ইস্যুড হচ্ছে আসছি টেকনিক্যালি কি ডেট বলা যায় না? আসছি। কলকাতা পুলিশ যখন বলছে, আর এইটুকু দেখে বোঝা যায় না, আর লেডি ইজ লাইং ইন আনকনসিয়াস স্টেজ, মোপেদি, যার জামা কাপড় ঠিক নেই। একটা ইনকোয়েস্ট রিপোর্ট যেটা আছে, কে 150 গ্রাম 200 গ্রাম কী ভাঙা আমি যাচ্ছি না, ইনকোয়েস্ট রিপোর্ট যেটা এসছে, মানে বাংলা যাকে সুরথাল বলে, সেই রিপোর্টে নিয়ে যেভাবে বডিটা পাওয়া গেছিলো, ওটা দেখে কেউ বলবে লেডিজ লাইন আনকনসিয়াস স্টেজ। ডাক্তারবাবুদের একটা কথা, না আরেকটা প্রশ্ন আছে। প্রথম যে কমিউনিকেশন যায় সেখানে উইদাউট ডেথ সার্টিফিকেট পরে হয়ে থাকে তার কিভাবে ইনফর্ম করা হবে? এখানে বৈশাদাও আছে, ইনফর্ম কিভাবে করা হবে? কমিউনিকেশন কিভাবে যাবে যে ডেট? আরে মোপেদি, এখানে বৈশাদাও আছে, বৈশাদা ইজ দ্য লয়ার। এবার ইনকোয়েস্ট কখন হয়? ইনকোয়েস্ট পরে হয় না, ইনকোয়েস্ট কখন হয় বৈশাদা বলে দেবে। না ইনকোয়েস্ট কখন হয় আমি সেটা জানি, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে প্রথম যখন পুলিশ স্টেশনে ইনফরমেশনটা যাচ্ছে, ফার্স্ট কমিউনিকেশন, রিমেম্বার, ডেথ সার্টিফিকেট তো ছেড়ে দাও, ইনকোয়েস্টেরও আগে সেই ইনফরমেশন, সেটা ডেট এই কমিউনিকেশনটা কিভাবে যাবে? টেকনিক্যালি যেতে পারে না, এমনি ভাবে যাবে না, কিন্তু ওই ডেটা দেখে আনকনসিয়াস স্টেজ, দ্যাট উইল বি দ্য রিপোর্ট অফ এ পুলিশ, মানে সেন্সিবল পুলিশ। আর লেডি ইজ লাইং আনকনসিয়াস, হাইকোর্টে রিপোর্ট ফাইল হয়েছে, পুলিশ রিপোর্ট ফাইল করবে। এটা সেকেন্ড প্রশ্ন। আমার এখানে যখন এটা আছে, ডক্টরদেরও একটা আছে। আবার পোস্টমর্টমে ফিরছি আমি একটু। পোস্টমর্টমে ডাক্তারবাবুরা যারা প্রেজেন্ট ছিলেন তারা বললেন আমরা কিছু বুঝতে পারিনি, আমরা থাকার জন্য গেছিলাম। আচ্ছা, MBBS এর কোর্সের মধ্যে তো ফরেন্সিক মেডিসিন থাকে। এই ডাক্তারবাবুরা পিজিটি হওয়ার আগে ট্রেনিংয়ের সময় তো মানে ওই লাশ কাটা ঘরে এরাও পোস্টমর্টম করেছে, তো এরা বুঝতে পারেনি পোস্টমর্টম কি হচ্ছে না হচ্ছে। স্যাটিসফ্যাক্টরি যখন লিখলো, আমি আবার বলছি, কলকাতা পুলিশের রোল অ্যাবভ সাসপিশন নয়, প্রচুর সন্দেহ জায়গা আছে। কাছে আসি উত্তর নেব। অনির্বাণ,
প্রথম কথা, তরুণ জাস্টিস পার্দিওয়ালার কথাটা বললো, ও যে পার্টটা চেপে গেল, মিডিয়া যেরকম চেপে গেছিল তখন, সেটা হচ্ছে সলিসিটর জেনারেল কিছু প্রশ্ন তোলার পর জাস্টিস পার্দিওয়ালা মন্তব্য করেছিলেন। তারপর কপিল সিব্বল গোটা বিষয়টা যে সারাদিন ইনভেস্টিগেশনের কি কি ধাপ ছিল সেটা এক্সপ্লেন করে দেওয়ার পর জাস্টিস মনোজ সিনহা এবং জাস্টিস চন্দ্রচূড় দুজনেই দে এক্সপ্রেস স্যাটিসফ্যাকশন যে ওকে নাও উই আন্ডারস্ট্যান্ড। সেই পার্টটা যেমন মিডিয়া চেপে গেছিল, তরুণ আজকে চেপে গেল, বাট দ্যাট ইজ এ পার্ট অফ দ্য পলিটিক্যাল গেম, সেটা সম্পূর্ণ আলাদা। প্রসঙ্গটা এখানে কলকাতা পুলিশ যে রিপোর্টের কথা তরুণ বলছিলেন, ওই আনকনসিয়াস স্টেটের যে কমিউনিকেশন এইভাবেই যাওয়ার কথা, কারণ যতক্ষণ না একজন মেডিকেল এক্সপার্ট, ডেজিগনেটেড মেডিকেল এক্সপার্ট যতক্ষণ না ঘোষণা করছেন, ততক্ষণ ডেড কি ডেড নয় এটা দায়িত্ব নিয়ে পুলিশের আগে থেকে লিখিতভাবে থাকার কথাও নয়। সো এইখানে কোয়েশ্চেনটা একটা, আমরা 150 গ্রাম বিচিত্র বীর্য গোস্বামী ইত্যাদি ডাক্তাররা যারা ময়নাতদন্তের ঘরে ছিলেন সবকিছু আলোচনা করলাম, যে পার্টটা আমরা আলোচনা একদমই করছি না যে ঠিক কি কারণে অভিজিৎ গাঙ্গুলির গুরু হাইকোর্টে গিয়ে দাঁড়ান, সিবিআই চান, আর সঙ্গে সঙ্গে সিবিআই হয়ে যায়। সেই চিফ জাস্টিসের বেঞ্চ যা বলছে আমি আমার দায়িত্বে বলছি, অন্য কারো দায়িত্ব নেই। এখানে চিফ জাস্টিসের বেঞ্চ তার কাছে শুনলেন, তার কথা মুখ থেকে বেরোতে না বেরোতে সিবিআই লাও। কি কারণে কলকাতা পুলিশ কি এমন জ্ঞানাকলটা করেছিল? আমি আসবো, আমি একটু ডক্টর বিশ্বাসের কাছে যাই। ডক্টর বিশ্বাস, অরিন্দম দা, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, কি কি এভিডেন্সের ওপর দাঁড়িয়ে দোষী সাব্যস্ত, কি কি ধারায় সে দোষী সাব্যস্ত, এই সমস্ত কিছু নিয়ে আমরা বিশদে আলোচনা করেছি। আপনার প্রতিক্রিয়া? না, আর কিছু তো বলার নেই। একজন নাগরিক হয়ে, একজন ডাক্তার হয়ে পরিষ্কার যেটা বোঝার সেটা হচ্ছে সিবিআই তদন্ত করেছে এতদিন ধরে, কলকাতা পুলিশের কিছু ডকুমেন্টস ছিল তাদের সেটা নিয়েছে, এতদিন ধরে অনেক ডিটেলসে তারা ইনভেস্টিগেট করে তারা সঞ্জয় রায়কে পেয়েছিল অভিযুক্ত। আজকে আদালত সেটাকে দোষী সাব্যস্ত করলো, সাজাপ্রাপ্ত সে হবে সোমবার। আর এর বাইরে তো কিছু গল্প হতে পারে না। আমি কিছু গল্প শুনছিলাম কিছু ডাক্তারদের মধ্যে, যেন তারাই ডাক্তারদের প্রতিনিধি হয়ে কথা বলছেন, সেরকম কেউ অধিকার তাদের দেয়নি বা অথরিটি তাদের নেই। আজকেও তোমরা মিছিল দেখলাম ডক্টর বিশ্বাস, আজও তো তারা বিশ্বাস করছেন না যে, তাদের একাংশ বিশ্বাস করছেন যে সঞ্জয় রায় দোষী বা সঞ্জয় রায় একমাত্র দোষী। তাদেরকে বিশ্বাস করাতে পারবেন না, কারণ তারা বায়াস, তারা পলিটিক্যালি মোটিভেটেড, তারা একটা রাজনৈতিক দল খুলতে পারেন। ডাক্তারদের দিয়ে একটা রাজনৈতিক দল খুললে আমার মনে হয় কাজে দেবে। এইসব উল্টো পাল্টা না বকে আমার মনে হয় সে কাজটা করা দরকার। আর কেউ কেউ সিনেমার লাইনে চলে যেতে পারবেন, সিনেমা লাইনও তাদের জন্য খোলা আছে। তো আমার বক্তব্য হচ্ছে, মানুষকে কেন বোকা বানাচ্ছেন? সবাই এটা বিশ্বাস করে। ধর্মতলার মোড়ে মিছিল করে রাত জেগে চিলিব্রিটিদের ছবি আঁকতে ভিনসেন্ট ভ্যান গগ দেখতে যাচ্ছে না। একটা আন্দোলন হয়েছিল, ডেফিনেটলি একটা আন্দোলন হয়েছিল, কিন্তু তার মধ্যে যে ভেজাল মেচিয়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে পলিটিক্যাল রিজনসে। এই পলিটিক্যাল মোটিভেশন যদি থাকে, তিলোত্তমার বিচার না, ইট ওয়াজ পলিটিক্যালি মোটিভেটেড মুভমেন্ট। তিলোত্তমাকে ভুলে গেছিল, কিন্তু খারাপ লাগছে, যদিও খারাপ না, আমি বলবো আজকে তিলোত্তমার বাবা মা অ্যাটলিস্ট ক্যান ড্র সাম সলেস আফটার দ্য জাজমেন্ট কেম আউট। তা আমার যে দোষী করো, এরপরে আর কি আছে? কে নেপালে লুকিয়ে আছে, কে বার্বাডোসে লুকিয়ে আছে, কে বাহরেনে লুকিয়ে আছে, কে নেপালে লুকিয়ে আছে, তোমার মুখের কথায় আদালত শুনবে না। আমি শুনছিলাম যে বাবা মা বলছে সুপ্রিম কোর্ট কিছু করলো না। আরে সুপ্রিম কোর্ট কি করে করবে? সুপ্রিম প্রত্যেকটা আদালত ডকুমেন্টসের ওপর কাজ করে, মুখের কথায় না। তো আমার বক্তব্য, মুখে বলে হবে না ও লুকিয়ে আছে এখানে। আর এখন কিছু না পেরে আরজি কলেজ যে প্রিন্সিপাল, তাকে নিয়ে বলা হচ্ছে, ও তুমি প্রমাণটা দাও তোমার। এখানে প্রশ্ন ফিরদৌসের কাছে, সত্যি কি ফিরদৌস এরকম কোনো স্কোপ ছিল যে আসলে মানুষ অনেক কিছু জানেন, সহকর্মীরা জানেন, জুনিয়র ডাক্তাররা জানেন, আরো কেউ কেউ জানেন, যারা এত কিছু থিওরি বলছেন, কিন্তু বা সে আমি সোমা বলছি জানে, অথচ আসলে তাদের কথা শোনা হলো না বা তারা পৌঁছতে পারলেন না, এরকম কিছু আছে? দেখুন, আমাদের যে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম সেটা সম্পর্কে একটু সম্যক জ্ঞান থাকা উচিত। দেখুন, আমাদের দেশে না এই তদন্তকারী সংস্থার যে তদন্ত, সেই তদন্তটি হচ্ছে একেবারে তদন্তকারী এক্সক্লুসিভ ডোমেন। ইভেন হয়তো অনেকের মানে এটা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে বা একটু তাদের মানে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে একটু ব্যাঘাতও ঘটতে পারে, যে ইভেন আদালতও ওই যে যখন তদন্ত চলে না, সেই তদন্তের মধ্যে কখনো ইন্টারভিউ করেন না।
শুধুমাত্র কি করেন, মনিটর করতে পারেন। ইভেন আপনাদের মানে জ্ঞাতার্থে জানা অনেকে ইভেন ইন্টারচেঞ্জেবলি ইউজ করে দেন মনিটরের সঙ্গে সুপারভিশন শব্দটি। এই শব্দবন্ধ নিয়ে মনিটরিং নাকি সুপারভিশন, এই শব্দবন্ধ নিয়েও দীর্ঘ মানে আপনি যদি দেখেন অনেক জাজমেন্ট হয়েছে না, আদালত ইভেন সুপারভিশনও করতে পারে না, শুধুমাত্র মনিটর করতে পারে। এই মনিটরিং এবং সুপারভিশনের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এবার বলি যে আমাদের নতুন করে সত্যি সত্যি ভাবনার সময় এসে, কারণ আমরা যে পায়াস চিন্তা ভাবনা নিয়ে না ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম ভাবি, সেটা হচ্ছে যে ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশন করবে একেবারেই প্রভাব মুক্ত হয়ে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকের বাস্তবতায় দাঁড়িয়ে এটা কখনোই সম্ভব নয়। তার কারণ দেখুন, তদন্তকারী সংস্থা আইদার কেন্দ্রের বা রাজ্যের, আপনি বিশ্বাস করুন বা না করুন, তাদের পলিটিক্যাল বস একজন এক্সিকিউটিভ, পলিটিক্যাল এক্সিকিউটিভ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কখনো রাজনৈতিক হতে পারে, কখনো অর্থনৈতিক হতে পারে, কখনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে, বিভিন্ন রিজনে বিভিন্ন সময় এই তদন্ত প্রভাবিত হয়। যারা যারা জাস্ট 1 মিনিটে বলে শেষ করে দেবো। সেই জন্যই আমি সকলকে একটা জিনিস আবার নতুন করে ভাবতে বলবো, সকলে ভাবুন, জুরিস্ট ভাবুন, একাডেমিশিয়ান ভাবুন, আদালত ভাবুন, এবং সর্বশেষ এই কাজটি করতে হবে আইনসভার সদস্যদের। আইনসভায় শুধু আইপিসিকে বিএনএস বানিয়ে দিলেই ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম ঠিক হয়ে যায় না। নতুন করে ভাবনা চিন্তা করুন যে এই ইনভেস্টিগেশন আরও কি করে পায়াস করা যায়। আমরা যে ইনভেস্টিগেশন পায়াস চিন্তা নিয়ে যে ইনভেস্টিগেশন কথা ভাবি, সেই পায়াস করার জন্য আর কি কি নতুন ভাবনা আনা যায়, আমি বলবো প্রাগমেটিক চিন্তা ভাবনা নিয়ে আজকের দাঁড়িয়ে নতুন করে ভাবুন, এবং সেইগুলো এই বিএনএসএস এ ইনকর্পোরেট করুন, না হলে কিন্তু প্রকৃত বিচারের নামে অবিচারই পাবেন, সুবিচার পাবেন। ছোট্ট একটা ব্রেকের টাইমে হচ্ছে, ব্রেকের পর আমরা বাংলা বলছে নিয়ে ফিরবো। দেখতে থাকুন কলকাতা টিভি। বাংলা বলছিতে আরো একবার আপনাদের স্বাগত জানাই। যেটা আমি বিরতিতে যাওয়ার আগেই বলছিলাম যে 162 দিনের মাথায় যে রায় ঘোষণা হয়েছে, তারপরই ক্ষোভে ফেটে পড়লেন আন্দোলনকারী ডক্টরস ফোরাম, এবং আজকে আবার রাজপথে স্লোগান তুললেন তারা, হাঁটলেন মিছিলে। দেখুন কেমন বিচার, তাহলে এই বিচার কখনোই মানা সম্ভব নয়। 9 অগস্ট থেকে 18 জানুয়ারি টানা 162 দিনের লড়াই। অপরাধের দিন থেকে রায় ঘোষণার দিনেও একই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের চিকিৎসক খুনে বিচার চাওয়ার এই স্লোগানেই রক্ত গরম হয়েছিল শহরের। পড়ুয়া চিকিৎসকেরা সহপাঠীর ধর্ষণ খুনের বিচার চাইতে নেমেছিল রাস্তায়। তারপর রাজপথ, স্বাস্থ্য ভবন, ধর্মতলায় কেটেছে রাতের পর রাত। বিচারের আশায় প্রতিবাদের মুখ হয়ে উঠেছে কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, স্নিগ্ধা হাজরারা। অবশেষে সেই দিন। রায় যেন সকলেরই জানা ছিল। দুপুর 2:30-টে আরজিকর কাণ্ডের রায় থাকলেও সকাল থেকেই গমগমে, আপাত শান্ত শিয়ালদা কোর্ট চত্বর। বাংলা পক্ষ, ছোট বড় সংগঠনের পাশাপাশি ছিলেন সাধারণ মানুষও। অপেক্ষায় ছিল আন্দোলনকারী জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরাও। যেন আনুষ্ঠানিকভাবে রায় শোনার অপেক্ষা। রায় জানার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন অনিকেত, দেবাশিসরা। বিচারের নামে প্রহসন ছাড়া কিছু বলা যায় না। যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে, হ্যাঁ তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু আর কারা, আর কে? সঞ্জয় রায় ছাড়া আর কারা? আমরা শুরুর দিন থেকে বলেছি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা। রায়দানের পর এদিনও একাধিক প্রশ্নের সরব প্রতিবাদী চিকিৎসকরা। প্রথম থেকেই আন্দোলনকারী ডাক্তাররা সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন। ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তির যুক্ত থাকার দাবিও করে আসছিলেন আন্দোলনকারীরা। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও কেন দেওয়া হচ্ছে না? ফরেন্সিক রিপোর্টে পরিষ্কার সঞ্জয় রায় ছাড়াও আরও অনেকে এর সঙ্গে যুক্ত। কেন তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে? একাধিক ব্যক্তি যদি থাকে তাদেরকে অ্যারেস্ট করা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে ইনভেস্টিগেশন টেম্পার, এভিডেন্স ডিস্ট্রাকশন এবং ইনভেস্টিগেশন হাসাপ করার প্রশ্ন এসেছে, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি যে চার্জশিট দেওয়ার প্রশ্ন, সেই চার্জশিট দিন, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু করুন। এবং সর্বোপরি যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে এটা যে টালা থানার ওসি এবং এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জামিনে মুক্ত কেন রেপ এবং মার্ডারের মতন ঘটনা করে? একই সুর সার্ভিস ডক্টর ফোরামেরও। এই যে রায়টা হলো, এটা একটা ইনকমপ্লিট রায়। সিএফএসএল এর যে রিপোর্ট, কেন্দ্রীয় একটা সায়েন্টিফিক ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরির রিপোর্ট আজকে সেখানে বলছে 5 জনের ডিএনএ পাওয়া গেছে অভয়ের শরীরে।
অথচ একজনকে আজকে দোষী সাব্যস্ত করা হলো, বাকি 4 জনের সম্পর্কে এখানে কিন্তু কোনো কথা নেই। বিচারের বাণী নিয়ে একই সুর সিনিয়র চিকিৎসক কুণাল সরকারের গলাতেও। যে খবরাখবরগুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে লিক হচ্ছে, তাতে হয়তো একটা ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন থাকবে যে আমাদের শিয়ালদা কোর্টের বিচারকের এই যে সিদ্ধান্ত এবং যে সাজাটা, এই সিদ্ধান্ত এবং সাজাটা তিনি বজায় রাখতে পারবেন কিনা সেটা নিয়ে ভবিষ্যতের দিকে একটা প্রশ্ন থাকবে। ধর্ষক খুনের সাজাকে সাজানো বলে কটাক্ষ কংগ্রেসের চিকিৎসক নেতা তাপস ফ্রান্সিস বিশ্বাসের। ইটস আ ট্র্যাভেস্টি অফ জাস্টিস। এই কারণে বলবো যে হ্যাঁ, সঞ্জয় রায় হতেই পারে, হি মাইট বি দ্য কালপ্রিট, কিন্তু আরও অনেকেই ছিল এবং তাদেরকে সিবিআই, এখনও জানি না কবে ইনভেস্টিগেশন শেষ হবে সিবিআই তাদেরকেও পিকচারে আনেনি। রায় ঘোষণা হতেই ফের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা। ধৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলেও অপরাধী যে আরও অনেকে, সেই দাবি আন্দোলনকারীদের। সোমবার সাজা ঘোষণা, আপাতত সেদিকেই তাকিয়ে গোটা দেশ। শাশ্বতী রায় ও সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। আমি অরিত্রর কাছে এখানে আসবো। অরিত্র, বাবা মা তারা বিচারককে ধন্যবাদ জানাচ্ছেন, আচ্ছা অনিকেত মাহাতোরা, দেবাশিসরা তারা সন্তুষ্ট নয়, তারা এই বিচারে সন্তুষ্ট নয়। দেখুন, সেটা প্রত্যেকের ফ্রিডম অফ স্পিচ আছে, তার যদি মনে হয় তিনি সন্তুষ্ট নন তিনি হতেই পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে কারোর ব্যক্তিগত অনুমান দিয়ে, এবং শুরুর দিন থেকেই তারা এই যে বলে আসছেন আরও অনেকে জড়িয়ে থাকতে পারে, এইটাই থাকতে পারে, তো তারা তো সেই ইনস্টিটিউটেরই প্রতিনিধি, সেই ইনস্টিটিউটের ছাত্র, সেই ইনস্টিটিউটের মাস্টারমশাই, তাহলে তারা কেন এসে বলছেন না? শুধুমাত্র প্রেসের সামনে বললে তো বিচারটা হবে না। আমি যদি সত্যিই কিছু জেনে থাকি এবং আমার যদি মনে হয়ে থাকে যে আমার সামনে যে ঘটনাটা ঘটছে সেটা ভুল ঘটছে, আমার যদি মনে হয় যে একজন নাগরিক হিসেবে আমি এটা ঠিক করতে পারি, তাহলে দায়িত্ববদ্ধ নাগরিক হিসেবে আমার তো ঠিক করা উচিত। শুধুমাত্র বলে যাচ্ছি না এটা হচ্ছে না, এটা ভুল হচ্ছে, এটা বললে তো কোনো সমাধান না। যদি আমি জেনে থাকি তাহলে আমি কোনো সাহায্য করি, আর যদি আমি না জেনে থাকি তাহলে চুপ করে বসে থাকি, যা হচ্ছে সেটা দেখি। আমার মাথায় আমি একটা আইডিয়া তৈরি করে নিলাম, কল্পনা শক্তি, সায়েন্স ফিকশন, সেটা দিয়ে তো এটা করা যাবে না। তার কারণটা হচ্ছে যে, আবারও বলছি, ফরেনসিক সায়েন্সের মাধ্যমে চেন অফ এভিডেন্স ভেরিফাই করার পরেই এই কনভিকশনটা হয়েছে, এবং একজন মা বাবা হিসেবে মানে তাদের বিচার যাই হয়ে যাক না কেন, তার যা ক্ষতি হয়েছে পৃথিবীর কোনো বিচার দিয়েই সত্যি তার পূরণ করা যায় না। কিন্তু তবুও এইটুকু, এই যে জাস্টিস, মানে আমাদের এখানে আমরা যে ধরনের জাস্টিস সিস্টেম ফলো করি সেটা রিফর্মেটিভ জাস্টিস, রেট্রিবিউটিভ জাস্টিস কিন্তু নয়। কিন্তু তাও আমরা বলবো যে এই যে একটা যে সাজা করেছে, যে একটা অন্যায় করেছে, সেই অন্যায়ের বিচারটুকু দেওয়া যাচ্ছে, এবং বিজ্ঞানসম্মতভাবে, আবারও বলছি কোনো কল্পনা শক্তি দিয়ে নয়, বিজ্ঞানসম্মতভাবে অপরাধীকে সাজা দেওয়া যাচ্ছে, এটা একটা বড় পাওনা। এবং যেটা আবারও বলে আমি শেষ করব, কেস এখনো ডিসপোজড হয়নি, দেখা যাক আগামীতে আরো কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট আসে। জুনিয়র ডাক্তারদের যারা আন্দোলনের মুখ, তাদের আজকের প্রতিক্রিয়া দেখি, মানে আমি ওনাদের কি বলবো, যে ওনারা যেটা চাইছেন, একটা মামলা হলো ভারতীয় দণ্ডবিধি যেটা নতুন হয়েছে বিএনএসএস, তাতে 64, 66, 103-এর একে তাকে কেসে চার্জশিট হলো, চার্জশিটের পর ট্রায়াল হলো, তাকে যখন যে অ্যাকিউজ তাকে জিজ্ঞাসা করা হলো আপনার কোনো বক্তব্য আছে কি না, তো সেই বক্তব্য জজ সাহেব জিজ্ঞাসা নিশ্চয়ই করবেন, ক্লোজ ডোরে সেখানে তাকে জিজ্ঞাসা করেছিল। এত কিছু হয়ে যাওয়ার পর 162 আজকেও সে দাবি করেছে যে সে নির্দোষ, সে রুদ্রাক্ষের মালা তার গলায় আছে, সে যদি অপরাধ করতো তাহলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে ফেলতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কি একজন অপরাধী, এরকম হিনিয়াস ক্রাইম যে করেছে সঞ্জয় রায়ের মতো, তার কাছ থেকে এক্সপেক্ট করি যে সে হঠাৎ সত্যবাদী যুধিষ্ঠিরের মতো বলবে যে আমি কি কি করেছি? এটা কোনো পৃথিবীতে কোনো অপরাধী বলে না যে আমি অপরাধ করিনি। কিছু দেশে যেখানে গিল্টি প্লিড করলে কম সাজার অবকাশ রয়েছে, সেখানে অনেকে তবু গিল্টি প্লিড করে। হ্যাঁ, এখন এরকম একটা হিনিয়াস অফেন্সে যেখানে কনভিকশন হয়ে গেছে, তারপরে কোটাটা সুপ্রিম কোর্ট এলো, হাইকোর্ট হলো, ওনাদেরই চাহিদাতে সিবিআই হলো, ট্রায়াল হলো, চার্জশিট হলো, 313 হলো, আর্গুমেন্ট হলো, এতগুলো স্টেপ যাওয়ার পরে ট্রায়ালের কনভিকশন হয়ে যাওয়ার পর আজকে ওনারা যেটা বলছেন, যদি জুডিশিয়ারির কোনো রিলায়েন্স না থাকে, দেখুন পলিটিক্যাল উদ্দেশ্য থেকে, রাজনৈতিক উদ্দেশ্য থেকে অনেকে অনেক রকম সার্কাস্টিক কমেন্ট করতে পারেন বা হাওয়াতে একটা ছেড়ে দিতে পারেন,
কিন্তু ট্রু সেন্সে যদি লিগ্যাল সাইডটা আপনি দেখেন, যেখানে কনভিকশন হয়ে গেছে, যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ শিয়ালদা কোর্টে তাকে কনভিকশন দিয়েছে, এরপরে এই কথাটা বলার কি কোনো জাস্টিফিকেশন থাকে? আমার তো মনে হয় না কোনো জাস্টিফিকেশন আছে। আলবার্ট তদন্ত যে পথে যাচ্ছে, তথ্য প্রমাণ যে পথে যাচ্ছে, আসলে সেটা নয়, আসলে হচ্ছে এক বা একাধিক চরিত্র খাড়া করে দিয়ে, হতে পারে তারা প্রভাবশালী চরিত্র বা হতে পারে তারা অন্য চরিত্র, এমনকি দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষ দুর্নীতিও করে থাকতে পারে ভুরি ভুরি, যে সম্ভাবনা কেউ উড়িয়ে দিচ্ছে না, কেউ সন্দীপ ঘোষকে জাস্টিফাই করছে না, কিন্তু তার মানে পছন্দের অপরাধী হতে হবে, না হলে পুলিশের তদন্ত মানবো না, সিবিআই তদন্ত মানবো না, শিয়ালদা কোর্ট মানবো না, প্রধান বিচারপতির এজলাস সুপ্রিম কোর্টে সেটাই স্যাটিসফাইড হব না, এটা হতে পারে না। এখানে মানা না মানের প্রশ্ন নয়, যেটা প্রশ্ন হচ্ছে তদন্তকারী সংস্থাগুলো যে সমস্ত এভিডেন্স দিয়েছে, সে বায়োলজিক্যাল, ডিজিটাল, সে এভিডেন্সের ভিত্তিতেই সঞ্জয় রায়ের যে রায় ঘোষণা হয়েছে এবং যে দোষী সোমবার ঘোষণা হবে, কি তার শাস্তি হবে আর কি। এবার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গাটায় কেন এই রায়টাকে অমীমাংসিত বলছে বা প্রাথমিকভাবে ধরানো হচ্ছে। এখানে কোনো আমি সোমা বলছি বা 150 গ্রাম অজস্র কথা তুমি বলছিলে, আমি এই প্রশ্নগুলোর মধ্যে যেতেই চাইছি না। আমি স্পেসিফিক বলছি যে দেখো, সঞ্জয় রায় ওই হাসপাতালের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমি বা তুমি কেউ চাইলে রাত 12টার সময়, রাত 2টোর সময় হাসপাতালে ঢুকতে পারবো না। তাহলে ওই সঞ্জয় রায়ের অবাধ যাতায়াতটাকে কারা সুগম করতো, এটা প্রশ্ন থাকতে পারে। এক্স্যাক্টলি, এই প্রশ্ন তো থাকবে যে যে সহকর্মীরা ডিনার করলো, সেই সহকর্মীরা তারপর গোটা রাত খোঁজ করলো না যে তাদের কোন সহকর্মী সে কোথায় কি অবস্থায় আছে। সকাল 9:30 তারা প্রথম তার খোঁজ করলো। একটা প্রাইজিক পোস্টিং পেয়ে যেতে পারে। না, আমরা যারা শিফটিং ডিউটি করে থাকি, যাদের অভিজ্ঞতা আছে নাইট ডিউটি করার যে কোনো সেক্টরে, এক সেকেন্ড অ্যালবার্ট, তারা মোটামুটি ভাবে যেটার সঙ্গে অভ্যস্ত যে শুধুমাত্র নিজেদের অফিসের সহকর্মী না, কারণ নাইট ডিউটি থাকলে রিপোর্টাররা অন্য হাউসের যে সহকর্মী যারা সেন রাত জাগছেন তাদেরও ফোনে ফোনে খোঁজ নেন। সেখানে এরকম তো অনেক প্রশ্ন, কেন ওই জুনিয়র ডাক্তাররা চেপে গেলেন যে ময়না তদন্তে তারা স্যাটিসফাইড সই করেছিলেন? কেন তারা চেপে গেলেন যে ওই ভাঙা নিয়ে এত শোরগোল, সেই ভাঙার রিকুইজিশন সেটা তাদের তরফ থেকে ছিল? সব থেকে বেশি হারিয়েছে যে নির্যাতিতার পরিবার, তারা আজকের রায়কে নিশ্চিতভাবে ধন্যবাদ জানিয়েছে, কিন্তু এই রায়ের মধ্য দিয়ে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তারা নিজেরাও স্যাটিসফাইড নয়। তারা যেটা মনে করে এই যে রায়ের মধ্য দিয়ে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী দিনে যে যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই ভয়ঙ্কর ক্রিমিনাল ঘটনা অফেন্সের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের শাস্তি হোক, তার মধ্য দিয়ে এই রায় এই বিচার প্রক্রিয়া মীমাংসিত হবে। তরুণ, ইতিমধ্যে তো অনেকে সেটিং থিওরিও সামনে আনছেন। আমি জানি না কাছ থেকে সেটিং আছে। দেখুন, আমাদের বৈষ্ণবদা আমার অত্যন্ত প্রিয় একজন লোক, বৈষ্ণবদা কাউন্সিলর, ওনাকে সেটিং ব্রিংয়ের কথা আমি কিছু বলবো না। আমি জিজ্ঞেস করতে পারি, যদি জিজ্ঞেস করারই হয় তাহলে এসইউসিআই নেতা আর হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, বৈষ্ণবদা সামান্য কাউন্সিলর, বড় পোস্টে আছেন, তাদের মধ্যে কি সেটিং হয়েছিল জুনিয়র ডাক্তাররা কোনোদিন বলে দিক। দেখো, সন্দীপ ঘোষ, কেন বারবার প্রশ্ন হয় না পুলিশের এই প্রশাসনের উপর। সন্দীপ ঘোষ রেজিগনেশন দিল, তারপরে তাকে প্রাইস পোস্টিং হয়ে গেলো। হাইকোর্টে প্রশ্ন করে, সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে, একটা লোক রেজিগনেশন দিয়েছে, তোমার কাছে দুটো অপশন, আয়া তুমি অ্যাকসেপ্ট করবে অথবা রিফিউজ করবে, তুমি তাকে অন্য জায়গায় পোস্টিং দিয়ে প্রাইস পোস্টিং। আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, আজকে আলোচনা হচ্ছে না, কদিন পরেই হবে, আমি আজকেই বলে যাচ্ছি তোমাকে, যে সন্দীপ ঘোষের যেই মামলাটা এখনও তিনি জেলে আছেন, যে স্ক্যামের মামলায় স্যাংশন চাওয়া হয়েছিল, স্যাংশন এখনও পর্যন্ত রাজ্য সরকার কিন্তু তার বিরুদ্ধে দেয়নি। কেন দেয়নি, এর পিছনে এত ভালোবাসা কেন, তার উত্তর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দিয়ে দিক, স্বাস্থ্য দপ্তরেরই তো লোক তিনি। আমি আবার বলছি, কার সাথে কি সেটিং, কেন সেটিং আমি জানি না। আমি দেখো, এন্ড অফ দ্য ডে কার কি পলিটিক্যাল পরিচয় আছে ছেড়ে দাও, আমরা একটা মায়ের সন্তান, আমার নিজের একটা মেয়ে আছে, এরকম একটা নোংরা ঘটনা নিয়ে কেউ সেটিং করবে বলে মনে হয় না। অবশ্য সেটিং একটা হয়েছিল, একটা অ্যাবসোলুটলি ইস্যুটাকে ঘুরিয়ে যারা সোকল্ড এসইউসিআই, দাদাদের অনেক প্রিয় সখা, প্রিয় বন্ধু, এসইউসিআইয়ের সাথে কার মিটিং হলো, কেন মিটিং হলো, ওই যে বললাম দাদা কাউন্সিলর, অনেক পুরনো তৃণমূল কর্মী, কিন্তু পরবর্তীকালে তৃণমূলের খুব ঘনিষ্ঠ হয়েছে একজন রিপোর্টার, অ্যাঙ্কার, নাম নিচ্ছি না আমি কারোর,
সেটা বড় পোস্টে আছেন, না না প্লিজ কোনো কোনো আমি সংবাদ কারোর নাম মাধ্যমে- নিচ্ছি না, একটা পোস্টে আছেন, তিনি মিটিংটা কি অ্যারেঞ্জ করলেন, কেন অ্যারেঞ্জ করালেন, তার উত্তর তো দিতে হবে। আমি আসবো, আমি একটু চন্দনদার কাছে আসি। চন্দনদা, দেখো একটা কথা মৌপিয়া, এখানে একটা সাম আপ করা যায় আমরা। চন্দনদা, পছন্দের অপরাধী তো হয় না। এক্স্যাক্টলি তুমি যেটা বলেছো অ্যাবসলিউটলি রাইট। এবং আমাদের যে ডিসকাশনের মধ্যে একটা জিনিস উঠে এলো, আমি বারবার বলছি যে কনভিকশনটা হয়েছে এই মুহূর্তে, সেখানে কোনো প্রশ্ন নেই, এর থেকে চূড়ান্ততম শাস্তি তার প্রাপ্য এবং তার এভিডেন্সিয়াল সার্কামস্টেন্স তৈরি হয়েছে, এখানে সন্দেহ নেই। পাশাপাশি ভাবে আমি একটি কথা বলবো, ঠিক এই মুহূর্তে আমার মনে হয় একটু স্মরণ করার দরকার মৌপিয়া, বহু আলোচনায় তোমার এখানে আমরা বিশেষত আমি বা কংগ্রেসের পক্ষে যারা প্রতিনিধিত্ব করেছে, আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি যে এখানে মূলত যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা তৈরি করা হয়েছে মাস মুভমেন্টের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে পলিটিসাইজেশন করব না বলে যেখানে পলিটিসাইজড হয়েছে, সেটা কিন্তু একটা বড় কোয়েশ্চেনের মুখে। আমি তোমাকে বারবার বলছি যে একটা মাস মুভমেন্টকে যদি এইভাবে রিডিউস করে একেবারে একটা ছোট্ট জায়গাতে ইন্টারেস্ট গ্রুপ তৈরি করা হয়, তাহলে এটাও প্রশ্ন আগামী দিন এই মানুষগুলোর দাবি বা দাওয়া এগুলো শুনবে কিনা। এটা কিন্তু খুব স্বাভাবিক অর্থে একটা প্রশ্ন। মাস মুভমেন্টে চন্দনদা, মাস মুভমেন্টে যদি সবাইকে শামিল করা হয়, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে শুভঙ্কর সরকার থেকে শুরু করে আরো বাকি সবাইকে তৃণমূলের শুভেন্দু শেখর রায়, সবাইকে যদি শামিল করা হয়, তাহলে এই যে ক্রাউড ফান্ডিং এর যে কোটি কোটি টাকা, সেটাও তো তাদের আওতায় চলে আসবে না। আর মৌপিয়া, আমি এখানে বলে শেষ করি, তুমি ঠিক যে প্রসঙ্গটা আমি বারবার বলছি, যে কোনো পলিটিক্যাল নেতাদের গো ব্যাক বলবার অধিকার ওদের ছিল না, বিকজ দ্যাট ওয়াজ দ্য সোশ্যাল ক্লাস। আমরাও সোশ্যাল ক্লাস, আমরাও দাবি করেছিলাম জাস্টিসে। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, শুভঙ্কর সরকার, অধীর চৌধুরী গো ব্যাক, বা ইভেন অগ্নিমিত্রা পাল গো ব্যাক, কিন্তু অ্যাট দি সেম টাইম ঘোলা জলে মাছ ধরারও অনেক প্রচেষ্টা হয়েছিল। ধরো আজকে যদি কেউ প্রশ্ন করে ছাত্র সমাজ কোথায়, আজকে যদি প্রশ্ন করে ছাত্র সমাজের কাজটা কি ছিল, আজকে যদি কেউ প্রশ্ন করে এই ছাত্র সমাজের পিছনে দাঁড়িয়ে কারা মূলত রাজনৈতিক প্রক্রিয়া চালাবার চেষ্টা করেছিল। আমি আসবো, আমি এখানে ফিরদৌস শামীমের কাছে আসবো। ফিরদৌস, তোমার কাছে যেটা জানার চেষ্টা করব, যে একটু আগেও আমরা, তুমি আসার আগে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, যে এই যে সন্দীপ ঘোষ, যাকে এই কেসটাতে খুন এবং ধর্ষণের কেসটাতেও অ্যারেস্ট করা হয়েছিল পরবর্তীকালে, এবং অভিজিৎ মণ্ডল টালা থানার তদানীন্তন ওসি, তাকেও যে অ্যারেস্ট করা হয়েছিল, তাদের স্টেটাসটা কি? কারণ এই যে ভার্ডিক্টটা হয়েছে এখানে, তাদের স্টেটাস, তারা কি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, তারা এখনো অভিযুক্ত নাকি তাদের বেকসুর খালাস, তাদের স্টেটাসটা কি, এটা সম্পর্কে কি কোনো আন্দাজ পাওয়া যাচ্ছে? দেখুন, আমি প্রথমেই বলি যে দেখুন, যখন প্রথম চার্জশিট যেদিন হয়, সম্ভবত আপনার স্টুডিওতে এসে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলাম, এবং সেখানে শুধু লয়াররাই সেদিন আলোচনা করেছিলেন। 16.29 প্যারাগ্রাফের কথা আপনার নিশ্চিতভাবে মনে আছে, যেখানে বলেছিল যে লার্জার কনস্পিরেসির কথা এবং তার সঙ্গে এভিডেন্স ট্যাম্পারিং এর কথা। সেদিনই আপনাকে আমি আমার হাতে ইনফ্যাক্ট এই মুহূর্তে আছে আমি একটা কথা বলে গেছিলাম, আপনার কানে এখনো নিশ্চিতভাবে সেই কথা বাজছে নিশ্চিতভাবে। যদি এই সাপ্লিমেন্টারি চার্জশিট না দেয় এবং ভবিষ্যতে যদি অন্য কোনো কিছু হয়, কারণ তপন দত্তের খুন এবং তার পরবর্তী সেই ট্রায়াল, তার পরবর্তীতে সেই ট্রায়াল স্যাটাসাইড হয়ে নতুন একটি তদন্তকারী সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া কলকাতা হাইকোর্টে পিটিশনের উপর ভিত্তি করে, সেই কথাগুলোকে মাথায় রেখেই আমি সেদিন বলেছিলাম আপনি আবারও ভাবুন যে রিট্রায়ালের কথা। নিশ্চিতভাবেই সেদিন কিন্তু এই নির্যাতিতার পরিবারের রিট পিটিশন সেদিন ছিল না। পরবর্তীতে তারা বুঝেছেন যে আমাদের উচ্চতর ন্যায়ালয়ে গিয়ে আবার নতুন করে ইনভেস্টিগেশন চাওয়া উচিত, তারা করেছেন। কিন্তু নিশ্চিতভাবে তারা হয়তো বা ফোরাম, হয়তো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বেঁচেছিলেন। যদি ইউজুয়াল কোর্সে যদি সুপ্রিম কোর্ট না সুপারভিশন করতো, তাহলে ইউজুয়াল কোর্সে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নিশ্চিতভাবে শুনতে পারত। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট এই মামলায় সুপারভিশন করছেন, কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, 24 নম্বর পাতায় বলা হচ্ছে আফটার কমপ্লিশন অফ ফার্দার ইনভেস্টিগেশন সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট উইল বি ফাইলড। কিন্তু আমরা কি দেখলাম যে গোটা ট্রায়াল পর্বে তারা জামিন দিলেন না, পরে আবার 90 দিন টাইম চাইলো, যেটা কোর্ট খারিজ করে দিল। একদম। এবং শুধু তাই না, দেখুন আমাদের যে স্ট্যাটুটরি পিরিয়ড, সেই স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে যদি আপনি কারোর বিরুদ্ধে যদি চার্জশিট না দাখিল করতে পারেন, তাকে তো আপনি একজন মানুষের যে স্বাধীনতার অধিকার সেটাকে খর্ব করতে পারেন না। কিন্তু তার অর্থ এই নয় যে এই মানুষগুলোর বিরুদ্ধে আর কোনো
প্রসিডিংস হবে না, কারণ আপনাকে বললাম, আমি যখন প্রথম পর্বে বলেছি যে 3টে প্রসিডিংসের কথা। এক, হাইকোর্টের রিট পিটিশন, দ্বিতীয় সুপ্রিম কোর্টের ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন, তৃতীয় আগামী দিনে যে শাস্তি ঘোষণা হতে চলেছে তার পরিপ্রেক্ষিতে ডেথ রেফারেন্স যদি হয়ে থাকে, ডেথ যদি সর্বোচ্চ সাজা ঘোষণা হয়, এবং সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে এই 3টে প্রসিডিংসের উপর ভিত্তি করে যে কোনো কিছু হতে পারে। এবং আপনি সেই প্রথম দিনের কথা আমি আবারও রিইটারেট করতে চাই যে যদি প্রকৃত তদন্ত হয় এবং তাহলে রিট্রায়াল হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। দেখুন, সবকিছু হয়ে যাওয়ার পর তো সবাই খুব মহাজ্ঞানী হয়ে যায় যে এটা হলে ওটা হতো, সেটা হলে সেটা হতো, তখন সবাই বলে হ্যাঁ আমি তো ভাই বলেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে একটা মিশন 2026 ছিল, সেখানে অনেকের সিনেমা হোক, অ্যাডভার্টাইজমেন্ট হোক, টিকিট হোক, অনেক কিছুর লক্ষ্য ছিল। কিন্তু সম্ভবত আপনি বেয়াক্কেলের মতো মাঝখানে ঢুকে পড়ে একের পর এক পর্দা ফাঁস করতে শুরু করার প্রশ্ন তুলতে গিয়ে মিশনটাকে কেটে দিয়েছেন, যার ফলে এখন মুখ মাচাতে অনেক কিছু বলতে হচ্ছে। সেই বলতে হওয়াটা বরং তাদের বিড়ম্বনা আরো বাড়াচ্ছে। এর থেকে ভালো হতো তারা নিজেদের ভুল স্বীকার করে নিয়ে, যদি না আমাদের ভুল হয়েছে এটুকুও বলে দিতেন যে কোর্ট করেছে, সিবিআই করেছে, আমরা তখন বলেছিলাম কিন্তু তথ্য প্রমাণ নেই, এটা হলেও বোধহয় ভালো হতো। কিন্তু সেটা তারা করছেন না, নির্দিষ্টভাবে রাজনৈতিক অভিযান দিয়েছিল। না হলে 150 গ্রাম থেকে শুরু করে এখনো পর্যন্ত আরো অনেকে ইনভলভ। আজকে যে লিফলেট বেরিয়েছে, যারা লিফলেটটা আজকে প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, সেখানেও তারা বলছেন যে না, সঞ্জয় রায়কে আমরা অপরাধী মনে করি, কিন্তু বলে তারপরে তারা সেখানে একটা অদ্ভুত জিনিস জুড়ে দিচ্ছেন, তাহলেও তো বিচার হলো না। আরে ভাই, অপরাধীও মনে করবো আবার বিচারও হলো না বলবো, এরকম কাঁঠালের আমসত্বটা হয় কিভাবে? এইটা কোথাও না কোথাও গিয়ে একটি লক্ষ্য ছিল 2026-কে কেন্দ্র করে, অনেকের ব্যক্তিগত কিছু লাভ ক্ষতির অঙ্ক ছিল, সেইটা ভালো রকম ঘেটে গেছে আর কি। সেই ঘেটে যাওয়ার জায়গা থেকে অরিন্দম, এটাকে একদম উড়িয়ে দেওয়া যায়। আমি যদি ধরেও নিই যে ইদানিং আমাদের অনেকের, যেটা একেবারেই সঙ্গত না, অনেকের প্রবণতা আছে গুগল ঘেটে ওষুধ খাওয়ার বা খাওয়ানোর, কিন্তু আপনার ডাক্তারিটা একদম নিশ্চিতভাবে তার জন্য কিছু জ্ঞান লাগে, কিছু স্পেশালাইজেশন লাগে, যে কারণে আমরা ডক্টরের কাছে যাই। আমরা যারা ভালো গুগল করতে পারে অসুস্থ হলে তাদের কাছে যাই না। তেমনই তদন্ত বিষয়টা একদম টেকনিক্যাল, এবং তদন্তটা তারাই করতে পারে, সেটা সেন্ট্রাল এজেন্সি হোক, স্টেট এজেন্সি হোক, বাট তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তাদের নিয়ে অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও ফাইনালি তদন্তটা তদন্তকারীরাই করতে পারে, কারণ তার কিছু টেকনিক্যালিটিস রয়েছে। তারপর যারা লিগাল সিস্টেমের মধ্যে যারা রয়েছেন, এই আইনের পথ ধরে সেই তদন্তটা আস্তে আস্তে সেটা বিচারের পথে যায়, এবং গিয়ে একটা সময় গিয়ে সেই বিচার প্রাপ্ত হয় বা বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে, হোয়াটএভার। আমার এখানেই প্রশ্ন যে যেভাবে আমরা জনতার চার্জশিট দেখলাম, এখনো আমরা দেখতে পাচ্ছি যে কারো ওপরই আস্থা নেই, অথচ এর মধ্যে কি হলো, কি হলো, বিচারের মতো, তদন্তের মতো হলো। মাঝখান থেকে কিছু লোকের ইস্পাতের বিজ্ঞাপন হলো, কিছু লোকের চকলেটের বিজ্ঞাপন হলো, কেউ পোস্টার বয় বা পোস্টার গার্ল হয়ে উঠলেন, কোটি কোটি টাকার ক্রাউড ফান্ডিং হলো, কেউ লিঙ্কডইনে বায়ো আপডেট করলেন, তারা বিভিন্ন সেরা ইত্যাদি হয়ে গেলেন। ফাইনালি এট দ্য এন্ড অফ দ্য ডে তারা আবার বিচারটা নিয়ে তারা নাখুশ। না, পরিষ্কার কথা হচ্ছে মেনে নিতে হবে। রাস্তায় নাটকবাজিগুলো বন্ধ করে, লিফলেট বিলি করে, মাইক বাজিয়ে তোতলা কাতলা পাতলা কুমড়ো পটাশরা, আমার মনে হয়, প্লিজ বডি শেমিং না, প্লিজ না, আমি কিছু বলছি না, আমি ব্যাপারটাকে খুব মজা করেই ব্যাপারটা করছি। যেভাবে ব্যাপারটাকে নিচে নামিয়ে ফেলেছে, ব্যাপারটা সিনসিয়ারিটি, ব্যাপারটা সাগাসিটি, ব্যাপারটার গ্র্যাভিটি কমে যাচ্ছে। একটা মার্ডার হয়েছে, একটা সরফুল ইনসিডেন্ট, যার জন্য আমাদের দুঃখ হওয়ার কথা, তাকে ঘিরে তারপরে হচ্ছে বিভিন্ন অন্য আন্দোলন এসে গেল। আমার বক্তব্য, আমি কাউকে পার্সোনাল না, বিষয়টা সিরিয়াসনেসটা কি ছিল। এখন যেটা হচ্ছে, এটা তো জানা কথায় রায় দেবে, তারপর একটা মিছিল বেরোবে। আমার তাতে আর একটা কথা ভাবার নেই যে কয়েকজন ডাক্তারের সাথে সারা বাংলার ডাক্তাররা পেছনে রয়েছে, যেভাবে এটাকে এক্সাম্পলিফাই করা হয়েছে। অনির্বাণ যেহেতু লিফলেটের কথা বললো, অনির্বাণ কিউআর কোড আছে নাকি লিফলেটে? হ্যাঁ, লিফলেটে কিউআর কোড আছে নাকি? কিউআর কোডটা এখন নেই, কারণ ওই যে বললাম যে মাঝখানে বেয়াক্কেলে কিছু লোকজন আপনার মতো ঢুকে পড়েছে। এখন কিউআর কোড থাকলে তার পেছনে যে আরো কত কিছু ঢুকে পড়বে, ওই কারণে আর তারা হয়তো সাহস করে রাখতে পারে। আমি একটা কথা বলি, দেখুন
যে অনেকেই হয়তো ভাবছেন, দেখুন ডাক্তারদের আন্দোলন বা জনগণের আন্দোলন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলছেন না। এই দেখুন এটার ফলে হয়তো কিছু ব্যত্যয় ঘটতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে অনেকে মনে করতে পারে রাস্তা কি সবকিছু ঠিক করবে। এটা যেমন ঠিক কথা, রাস্তায় রাস্তা ঠিক করে প্রথম। দ্বিতীয় কথা বলি যে ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট, যে লতে এই ডাইনামিসিজমের সঙ্গে যদি না চলতে পারেন তাহলে কিন্তু সাফার করে সিস্টেম। এই ডাইনামিসিজমের সঙ্গে চলার জন্য কিন্তু এই যে সামাজিক যে পরিবর্তনগুলো দেখছেন না, এই যে আন্দোলন, অনেকেই মনে করতে আন্দোলন করে কি হবে, আন্দোলন করেই কিন্তু অনেক কিছু ঠিক হয়। যে হতে আপনি বলতে পারেন যে কেউ হয়তো ইস্পাতের বিজ্ঞাপন বা কেউ বলতে পারেন যে কেউ সেরা বাঙালি হয়েছে মানেই এই নয় যে ওটাই একমাত্র আন্দোলনের অ্যাচিভমেন্ট না। অ্যাচিভমেন্ট নিশ্চিতভাবেই আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে এবং আমি এই পর্বে বলার সময় আমি বলেছি যে এই ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম সম্পর্কে নতুন করে ভাবনা চিন্তার সময় এসেছে। ফিরদৌস দ্রোহ কখন হচ্ছে? দ্রোহ হচ্ছে মহালয়া, দ্রোহ হচ্ছে দুর্গাপূজায়, বলা হচ্ছে উৎসবে ফিরছি না, দীপাবলির সময় হচ্ছে দ্রোহ হচ্ছে, প্রবল দ্রোহ হচ্ছে, কিন্তু সেই রাজ্য সরকারের ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে দ্রোহ থাকছে না। তখন দ্রোহ নিবে, দ্রোহের আগুন নিবে যাচ্ছে, না না আমি আপনাকে বলি একজন ব্যক্তির সেটা বলতে বা একাধিক ব্যক্তির ফলন হতে পারে, তার অর্থ এই আন্দোলন আমি মনে করি না। এবং এই আন্দোলন ছিল বলেই আপনাকে মানে এই নিয়ে কোনো সন্দেহ নেই, এই আন্দোলন ছিল বলে এই স্বাস্থ্য ব্যবস্থার এত দুর্নীতির এই যে তথ্য আজ জনমানুষের সামনে এটা ফুটে উঠেছে এবং সেটাকে ক্যানভাস হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই জুনিয়র ডক্টর ফ্রন্ট নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই মপিয়াদি, কিন্তু ফ্যাক্ট যেটা যে ইস্যুগুলো সামনে আসলে ইস্যুগুলো কোনোটাই নন ইস্যু নয়। আমি জুনিয়র ডক্টর ফ্রন্ট নিয়ে তোমার চ্যানেলে বসে বিভিন্ন চ্যানেলে প্রথম দিন থেকে বেশ কিছু কোশ্চেন রেজ করেছিলাম, সেগুলো নিয়ে আমি কথা বলছি, কিন্তু ফ্যাক্ট যে স্ক্যামগুলো ছিল যেটা নিয়ে মামলা হয়েছে, আখতার আলী যে ইস্যুগুলো তুলে আসলো, যে পরবর্তীকালে যেগুলো সেটা তো ইগনোর করার মতো তো নয়। কিন্তু আখতার আলী আজকের এই বিপ্লবীরা আখতার আলী যখন তার পাশে দাঁড়ায়নি, তার পাশে দাঁড়ায়নি। আখতার আলীর বিরুদ্ধে যখন এই রাজ্য সরকার আওয়াজ তোলার জন্য আখতার আলীর মানে সার্ভিস ব্রেক হলো, লোকটা পেনশন পাবে কিনা ছন্দ, তখন ডাক্তারবাবুরা কেউ দাঁড়ায়নি তার পাশে। সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে, আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। নজর থাকবে সোমবারের দিকে, ফাঁসির সাজা, মৃত্যুদণ্ড সঞ্জয় রায়ের জন্য বরাদ্দ, নজর থাকবে। বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।